আসসালামু আলাইকুম সকলকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আল রাব্বি সিমেন্স। তো এতদিন তোমাদের সাথে অনেক কথা হয়েছে, গ্রুপে অনেক কিছু বলা হয়েছে, শেয়ার করা হয়েছে, বিভিন্ন পোস্ট জিওগ্রাফি নিয়ে, বিভিন্ন ইনস অ্যান্ড আউটস সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের জন্য আজকে কিন্তু একটা স্পেশাল ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে। তো আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি তোমাদের জিওগ্রাফি ইনস্ট্রাক্টর আল রাব্বি সিমেন্স। আমি বিএসসি এবং এমএসসি করেছি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো বর্তমানে আমি কর্মরত রয়েছি বিহেভ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজে। আর এছাড়া তোমাদের জিওগ্রাফি ইনস্ট্রাক্টর হিসেবে তো থাকছি। অনেকেই জয়েন করেছে আমাদের সাথে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে আমি আমার চশমাটা হারিয়ে ফেলেছি, যার জন্য কমেন্ট পড়তে একটু সমস্যা হচ্ছে, তবুও দেখতে পাচ্ছি কিছু কমেন্ট। এনিওয়ে, তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা গতকাল কিন্তু ভিডিওতেই বলেছিলাম পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করব, পৃথিবীর খোলসের একদম ভেতরের গল্প নিয়ে আলোচনা করব। ইরা জয়েন করেছে আমাদের সাথে। ইরা, হ্যালো ইরা। তারপর মিথিলা জয়েন করেছে, আয়েশা জয়েন করেছে। ওকে, আজকে তাহলে এতদিন তো তোমরা অনেকগুলো, সৌরভ ভাইয়া ক্লাস নিয়েছে, লিমন ভাইয়া ক্লাস নিয়েছে, তো তোমরা তো এতদিনে জিওগ্রাফিতে এক্সপার্ট হয়ে যাওয়ার কথা। তো আজকে আমরা বেসিক বিল্ডিং এর লাস্ট ক্লাসটা করব এবং খুবই দ্রুত তোমাদের কিন্তু আমাদের কোর্সের ক্লাসটা শুরু হবে। ওকে, আমার নাম কি? ওকে, আমার নাম হচ্ছে সিমেন্স। আমার নাম হচ্ছে সিমেন্স, তোমরা আমাকে সিমেন্স ভাইয়া বলে ডাকতে পারো। এবং একই সাথে অনেকেই কিন্তু এখানে জয়েন করেছে, যারা অলরেডি আমার সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করেছে ক্লাস শুরুর আগে। অনেকেই আমাদের কোর্স কিনেছে প্রোমো কোড দিয়ে। তো 111 জনের মতো জয়েন করেছে। ওকে, তাসমিন, ফাহিমা, মুন্নি। ওকে, আমার ক্লাসেই প্রথম অনেকে বলছে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা কি রেডি নাকি? রেডি থাকলে আমরা ক্লাসটা শুরু করব। এইচএসসি 27 রেডি নাকি? একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া রেডি। ওকে ওকে, তানজিনা, তুষি। চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর গঠন নিয়ে। পৃথিবীর গঠন বলতে আমরা কি বুঝি? পৃথিবীর গঠন বলতে আমরা পৃথিবীর বাইরের আবরণ আর পৃথিবীর ভেতরে যা যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর বাইরে কি কি থাকে? পৃথিবীর বাইরে থাকে পাহাড়, পর্বত, সমুদ্র ইত্যাদি নানা কিছু। আর পৃথিবীর ভেতরে কি কি থাকে? পৃথিবীর ভেতরে থাকে লাভা, রাইট? পৃথিবীর ভেতরে থাকে বিভিন্ন ধরনের গলিত পদার্থ, বিভিন্ন গ্যাস, প্লেট, নানা কিছু থাকে। তো আজকে আমরা তো পড়াশোনা না, আজকে আমরা কিন্তু কোনো পড়াশোনায় একদম চলে যাচ্ছি না। তোমাদের জন্য একদম পারফেক্ট পড়াশোনার ক্লাস কিন্তু আমাদের অনলাইন ব্যাচ থেকে শুরু হবে। তো সেই অনলাইন ব্যাচ থেকে আমরা পড়াশোনা সিরিয়াসলি করব। আজকে আমরা একটু জাস্ট আলোচনা করি কি কি করছি আমরা, কি কি নিয়ে পড়বো। তো পৃথিবীর গঠন নিয়ে এসএসসি তে তোমরা কি কি পড়ছো আমাকে একটু কমেন্টে জানাও। পৃথিবীর গঠন নিয়ে এসএসসি তে তোমরা কি কি পড়ছো আমাকে একটু কমেন্টে জানাও। আমরা বিভিন্ন শিলার গঠন নিয়ে পড়ছি, তাই না? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল নিয়ে পড়াশোনা করেছি। তো এইচএসসি তে একটু বেশি পড়াশোনা এসেছে, হ্যাঁ, একটু বেশি পড়াশোনা। বেসিক বিল্ডিং ক্লাসটা করলে অনেকটাই মনে করো প্র্যাকটিস ম্যাচের মতো অনেকটা বেশ ক্লিয়ার ধারণা নিয়ে তোমরা শুরু করতে পারবে। তো চলো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব, দেখো পৃথিবীর বাহ্যিক গঠন। এই যে তোমরা পৃথিবী দেখতে পাচ্ছ, আর মনে হচ্ছে আমরা কেকের স্লাইস করি, এরকম কেকের স্লাইস নিয়েছি, তাই না? এই কেকের স্লাইসটাই তোমরা বিভিন্ন কালার দেখতে পাচ্ছ। উপরে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? এইখানে তোমরা দেখতে পাচ্ছ পাহাড় পর্বত, এইখানে দেখতে পাচ্ছ সমুদ্র, তাই না? তাহলে আমাকে একটু বলো পৃথিবীর যে উপরি ভাগ, একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, হ্যাঁ? কোনো সমস্যা নাই, সায়েন্স থেকে যারা আর্টসে আসছো কোনো সমস্যা নেই, হ্যাঁ, আমরা আছি তো তোমাদের সাথে, কোনো সমস্যা নেই সায়েন্স থেকে যারা আর্টসে আসছো। তো এই দেখো, তাহলে পৃথিবীর উপরের ভাগটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? পৃথিবীর উপরি ভাগটাকে
আমরা ভাগ করতে পারি দুইটা ভাগে, তাই না? এই দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে মহাদেশের কিছু একটা বা মহাদেশের ভূমিগুলো, আরেকটা হচ্ছে মহাসাগর, রাইট? তাহলে পৃথিবীর উপরিভাগকে, পৃথিবীর বাহ্যিক গঠনকে আমরা এই ছবি থেকে দেখলাম দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মহাসাগরের কিছু একটা অংশ, আরেকটা হচ্ছে কিসের অংশ? মহাদেশের কিছু একটা অংশ। তো এখন আমরা একটু দেখি পৃথিবী পৃষ্ঠের উপরের যে পাতলা কঠিন আবরণ তাকে ভূত্বক বলে। এরা কিন্তু আমাদের নিয়মিত স্টুডেন্ট ছিল এবং মানচিত্র আঁকা কিন্তু শিখেছে আমাদের কাছ থেকে। ওকে, সায়েন্স থেকে যারা আর্টসে আসছে কোনো সমস্যা নাই। তো পৃথিবীর উপরে ভাগের এই পাতলা যে আবরণ, এই জিনিসটাকে আমরা ভূত্বক বলি। এই যে উপরিভাগের যে পাতলা আবরণটা দেখতে পাচ্ছ, এই যে পৃথিবীর যে উপরিভাগটা দেখতে পাচ্ছ, এটিকে আমরা ভূত্বক বলি। তো পৃথিবীর এই বিবর্তনের বিভিন্ন সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল বলি, পৃথিবীর এই অশ্বমণ্ডল বলি, এগুলো বিভিন্ন ভাবে কিন্তু চেঞ্জ হয়েছে। তো পৃথিবীর এই ভূত্বকও অনেক ভাবে চেঞ্জ হয়েছে। তো পৃথিবীর এই কঠিন আবরণকে আমরা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি। কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি? এই ভূত্বকে আমরা দেখি গাছপালা জন্মায়, এই ভূত্বক অনুযায়ী কিন্তু আমরা আমাদের জীবন ধারণ করে থাকি। যারা মনে করো পাহাড়ে থাকে আর যারা সমতলে থাকে তাদের জীবনধারা কি এক কিন্তু না। তাহলে পৃথিবীর ভূত্বক বা পৃথিবীর বাহ্যিক গঠন কেমন সেটা কিন্তু আমাদের সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। তো পৃথিবীর ভূত্বককে আমরা নানা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। তার আগে একটু দেখি এই পৃথিবীর ভূত্বকের যে পুরুত্ব, এটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার। অর্থাৎ এই যে অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটি প্রায় 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে আমরা দেখতে পারি। আর এখানে ধরো পৃথিবীর নিচে তো নানা ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, তাই না? তো এইখানে দুটো খনিজ পদার্থের আমরা বেশ বড় ভূমিকা দেখতে পারি। একটা হচ্ছে কোয়ার্টজ আর একটা হচ্ছে ফেলসপার। তাহলে বলো তো, একটু কমেন্টে লিখে দাও, তাহলে পৃথিবীর এই মহাদেশীয় ভূত্বকে আমরা কি কি দেখতে পারি, কোন দুইটা খনিজ পদার্থের আধিক্য দেখতে পারি? হ্যাঁ, একটু আমাকে বলে দাও, পৃথিবীর এই মহাদেশীয় ভূত্বকে কোন কোন খনিজ পদার্থের আমরা আধিক্য দেখতে পারি? দেখো, আমরা কিন্তু এখানে সরাসরি চলে গেলাম মহাদেশীয় ভূত্বকে। তার মানে পৃথিবীর ভূত্বককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, তাই না? পৃথিবীর ভূত্বককে আমরা একটা দেখছি মহাসাগরীয়, আরেকটা দেখছি মহাদেশীয়। তাহলে পৃথিবীর ভূত্বককে আমরা দেখছি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মহাসাগরীয় আর একটা মহাদেশীয়। খুব সোজা, যেখানে মহাসাগরগুলো আছে সেগুলো মহাসাগরীয়, যেখানে মহাদেশগুলো আছে সেগুলো মহাদেশীয়। তো এই দুইটা ভাগে পৃথিবীর ভূত্বককে আমরা ভাগ করতে পারি। তাহলে মহাদেশীয় ভূত্বককে আমরা দেখতে পাচ্ছি এটা পুরুত্ব প্রায় 30 থেকে 40 কিলোমিটার, এবং এখানে কোয়ার্টজ আর ফেলসপার নামে দুইটা খনিজ পদার্থ লক্ষ্য করা যায়। কোয়ার্টজ আর ফেলসপার যে আজীবন মনে থাকবে, তাই না? কোয়ার্টজ আর ফেলসপার আজীবন মনে থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে মহাদেশীয় যে ভূত্বক, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেফিক আর একটা হচ্ছে ফেলসিক। আর একটা কি মেফিক আর একটা ফেলসিক। কখনোই এই দুইটা কিন্তু মিলায় ফেলবা না। খনিজ দুইটার নাম হচ্ছে কোয়ার্টজ আর ফেলসপার। আর মহাদেশীয় ভূত্বককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইয়ের খেলা, দুইয়ের ছড়াছড়ি। পৃথিবীর ভূত্বক আমরা দেখলাম দুই ভাগ, মহাসাগরীয়, মহাদেশীয়। মহাদেশীয়তে আমরা দুইটা খনিজ দেখলাম আধিক্য বেশি, কোয়ার্টজ, ফেলসপার। আবার এখন ভাইয়া বলতেছে মহাদেশীয় ভূত্বককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেফিক আর ফেলসিক। এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো সাধারণত আমরা ম্যাগনেসিয়াম আর সিলিকন এই দুইটাকে আমরা মূলত এই ফেলসিক আর মেফিক স্তরে দেখতে পারি। ম্যাগনেসিয়াম
আর সিলিকন। তো তোমাদের মনে একটু কি কনফিউশন লাগছে যে সায়েন্স পড়তে আসলাম নাকি হিউম্যানিটিজে ভর্তি হইলাম? ভাইয়া কেন জানি ম্যাগনেসিয়াম আর সিলিকনের কথা বলতেছে, সিলিকেটের কোয়ার্টজ ফেলসপারের কথা বলতেছে, একটু কি কনফিউশন লাগতেছে কিনা এবার একটু বলি। ফিজিক্যাল জিওগ্রাফি যেটা এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপারের অনেক কিছুই আমাদের সায়েন্সের সাথে মিলে। তো যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য তো এটা পোয়া 12, আর যারা বাণিজ্য হিউম্যানিটিজে ছিলা কোনো সমস্যা নাই, আমরা তো শিখাই দিব। ইভেন আমরা একটা চ্যাপ্টারে গিয়ে কিন্তু ইও করতে পারবো, মানে কিছু আমাদের কেমিস্ট্রি ইকুয়েশনও লেখা শিখতে হবে। তাহলে দুইটা ভাগ কি, ফেলসিক আর মেফিক। তাইলে দেখো এখন আমি যেটা বলতেছি, ফেলসিক শিলা রাসায়নিক উপাদান গ্রানাইটের মতো হওয়ায় একে গ্রানাইটিক শিলা স্তরও বলা হয়। এটা আপাতত থাক। তার আগে দেখো মহাদেশীয় ভূত্বকে প্রধানত দুটি স্তর লক্ষ্য করা যায়। তো প্রথমটা আমরা দেখলাম গ্রানাইট, ওকে আই হোপ এখন দেখতে পাচ্ছ, তাই না? আই হোপ এখন দেখতে পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ। ইয়েস, ফিরে আসছে, শীঘ্রই দেখা যাচ্ছে। ইয়েস স্যার, আপনাকে দেখা যাচ্ছে না। আই হোপ এখন দেখতে পাচ্ছ, তাই না? ইকরা, মুসলিমা, স্লাইড দেখা যায় না, দেখা যায় না, এই তো এখন দেখা যাচ্ছে না। মিষ্টি, গণিত না 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 না, গণিত পারি না, দেখা দিকে আসছে, নীলার লাভ নাই। এখন ক্লিয়ার, আই হোপ এখন ক্লিয়ার। ওকে, দেখো আমরা যে দুইটা জিনিস নিয়ে কথা বলছিলাম, তাহলে মহাদেশীয় ভূত্বককে আমরা দুইটা ভাগে ভাগ হতে দেখি। মহাদেশীয় ভূত্বককে আমরা দুইটা ভাগে ভাগ হতে দেখি। প্রথম ভাগটা গ্রানাইট স্তর, পরেরটা হচ্ছে ব্যাসল্ট স্তর। তো গ্রানাইট স্তরকে ফেলসিক স্তরও বলা হয়, গ্রানাইট স্তরকে সিয়াল স্তরও বলা হয়, যেটা এখানে দেখতে পাচ্ছ। আবার ব্যাসল্ট স্তরকে আমরা মেফিক স্তরও বলতে পারি আর সীমা স্তরও বলতে পারি। তাইলে দেখো মহাদেশীয় ভূত্বকে আমরা কোয়ার্টজ এবং ফেলসপার পেলাম। আবার মহাদেশীয় ভূত্বককে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, গ্রানাইট স্তর আর ব্যাসল্ট স্তর। গ্রানাইট স্তরের একটা নাম ফেলসিক, ব্যাসল্ট স্তরের একটা নাম মেফিক। গ্রানাইট স্তরকে বলা হয় সিয়াল স্তর আর ব্যাসল্ট স্তরকে বলা হয় সীমা স্তর। কেন এখন এরকম নামগুলো হয়েছে সেগুলো একটু আমরা দেখি। দেখো এই গ্রানাইট স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ আমরা বেশি দেখি। এই গ্রানাইট স্তরে আমরা কি দেখতে পারি, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ। আর ব্যাসল্ট স্তরে আমরা দেখতে পারি সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ। এবার তোমরা বুঝতে পারছো কেন গ্রানাইট স্তরকে সিয়াল স্তর বলা হয়, কেন ব্যাসল্ট স্তরকে সীমা স্তর বলা হয়? হ্যাঁ, আমাকে একটু জানাও এবার বুঝতে পারছো কিনা। একটু কঠিন জুনায়েদ, এই চ্যাপ্টারটা একটু কঠিন, কিন্তু আমরা যখন ক্লাস শুরু করব তখন ইজি হয়ে যাবে। এই জন্য আজকে এই চ্যাপ্টারটা দেওয়া, কেননা এই চ্যাপ্টারটা যেহেতু একটু কঠিন তাই তোমাদের একটু প্রি আইডিয়া দিতে এই ক্লাসটা নেওয়া। খুবই ইজি। দেখো এই মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, কেউ কমেন্ট এখন করবা না। আমি কি বলতেছি এটা একটু শোনো, আমি কি বলতেছি এটা একটু শোনো, ওকে? কেউ কমেন্ট করবা না এখন, ওকে? দেখো এইটা পৃথিবীর ভূত্বক, আমরা যেটার উপর দাঁড়ায় আছি, হ্যাঁ, এই পৃথিবীর ভূত্বকে কে, ধরো কেউ করবা না কমেন্ট, আগে আমি বুঝাই। ধরো ফাহাদ করছে কি, এই পৃথিবীর ভূত্বক থেকে ড্রিল করে নিচে যাওয়া শুরু করছে ফাহাদ। তারপর ফাহাদ দেখে এখানে একটা স্তর আছে যেখানে সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, আর নিচের একটা স্তর আছে যেখানে সিলিকন আর ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। তো ফাহাদ করলো কি, এই ভূত্বককে বললো যে দুইটা ভাগে ভাগ করা যায়, যেখানে সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি এটা একটা ভাগ,
আরেকটা ভাগ হচ্ছে যেখানে সিলিকন আর ম্যাগনেসিয়ামের ভাগ বেশি। তাহলে সিলিকন আর অ্যালুমিনিয়ামের ভাগকে ফাহাদ নাম দিল সিয়াল স্তর। এখানে ফেলসিক পদার্থ বেশি জন্য ফেলসিক স্তর, আবার এটাকে গ্রানাইট স্তর বলা হচ্ছে। তার মানে ফাহাদের আবিষ্কার করা উপরের স্তরটার নাম হচ্ছে গ্রানাইট, ফেলসিক, সিয়াল। আর ফাহাদ ঠিক নিচের যে স্তরটা আবিষ্কার করছে সেটার নাম হচ্ছে ব্যাসল্ট, মেফিক আর সীমা স্তর। এবার বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এবার বলো, এবার বুঝতে পারছো কিনা? এবার আই হোপ ফাহাদের এই এক্সাম্পল দিয়ে বোঝার কথা, সবারই বোঝার কথা ফাহাদের এই এক্সাম্পলটা দিয়ে। আমাকে একটু জানাও এবার বুঝতে পারছো কিনা। একটু কঠিন বিষয় কিন্তু কোনো সমস্যা নেই। সাউন্ড কি শোনা যাচ্ছে না? আচ্ছা দেখছি, দাঁড়াও, সাউন্ড একদমই শুনতে পাচ্ছ না? বাকিরা একটু কমেন্ট করো তো। হ্যাঁ, পেইড ক্লাসে এগুলো আবার বলবো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, অনেকেই বলছে ক্লিয়ার, তাহলে অনেকের নেটওয়ার্কের ঝামেলা থাকতে পারে। ওকে, রুমিনীর একটু না তো, পুরাটাই তো বুঝার কথা। এখানে দুইটা ভাগ আমরা কিভাবে করেছি, তাই না? ওকে ওকে, বুঝতে পারছি ভাইয়া। ওকে ওকে, তো চলো, ফাহাদ তোমার কল আসছিল আর তোমার আবিষ্কার দিয়ে আমি সবাইকে এটা বুঝাই দিলাম। হ্যাঁ, ওকে, দেখো তো কনরাড বিযুক্তি রেখা একটা জিনিস বলছে। এখন ধরো এই জিনিসটা হচ্ছে ব্যাসল্ট স্তর বা উপরের স্তরটা, এই জিনিসটা হচ্ছে ফাহাদের আবিষ্কার করা প্রথম স্তরটা। এখন এই দুইটা স্তরের মাঝে একটা ট্রানজিশন স্তর আছে, একটা গ্রে লাইন আছে। ধরো সাদা আর কালো, হঠাৎ করে তো আর সাদা আর কালো হয়নি, একটা লাইন আছে যে লাইনটা ভাগ করছে এটা সাদা, এটা কালো, এটা গ্রানাইট স্তর, এটা ব্যাসল্ট স্তর। এই যে যে ভাগ করছে যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। ওকে, এই ভাগটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। বাকিগুলো বুঝালাম না আমি, বাকিগুলো আমরা পরে বুঝবো। ওকে, তাইলে এতক্ষণ আমরা মহাদেশীয় ভূত্বক নিয়ে পড়লাম। হ্যাঁ, মহাদেশীয় ভূত্বক নিয়ে পর আমি একটু আরেকবার সামারি করি, তোমরাই উত্তর দাও, একটু মনে মনে খেয়াল করো। পৃথিবীর ভূত্বককে কয়টা ভাগে ভাগ করা যায়? পৃথিবীর ভূত্বককে দুটি ভাগে ভাগ করা যায়, মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। আমরা এই যে ধরো, এই যে আমরা যে লাইনটায় দাঁড়ায় আছি, ধরো আমরা যেখানে আছি এটা মহাদেশীয় ভূত্বক, আর এই জাহাজটা যেখানে আছে এই জাহাজটা হইতেছে মহাসাগরীয় ভূত্বকের উপর। এই মহাদেশীয় ভূত্বককে ফাহাদ দেখছে দুইটা পদার্থ সবচেয়ে বেশি, কোয়ার্টজ এবং ফেলসপার, এই দুইটা পদার্থ সবচেয়ে বেশি। আর এই মহাদেশীয় ভূত্বককে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যাসাল্ট স্তর বা গ্রানাইট স্তর, ব্যাসাল্ট স্তর অথবা গ্রানাইট স্তর। আপাতত এই দুইটা বুঝলেই হবে। এবার বলো, মহাদেশীয় ভূত্বক সম্পর্কে কি ক্লিয়ার কিছুটা? আমরা তো ক্লাসে অনেকটাই ভালো মতো পড়বো, আমাকে জাস্ট একটু বলো যে ক্লিয়ার কিনা। আই হোপ ক্লিয়ার হওয়ার কথা। ওকে, আমি বলি কমেন্টে বেশি গল্প করো না, কমেন্টে বেশি গল্প করো না, পড়ালেখার মনোযোগ দাও। এইচএসসি কিন্তু খুবই কঠিন, অন্তত এসএসসি চেয়ে 30 গুণ বেশি কঠিন এইচএসসি। ওকে, দেখো এতক্ষণ তো আমরা ফাহাদের বদৌলতে কি নিয়ে পড়লাম? মহাদেশীয় ভূত্বক নিয়ে পড়লাম। এখন আমরা মুন্নির কাছে যাই। মুন্নি আসলো মহাসাগরীয় ভূত্বক নিয়ে। মহাসাগরীয় কি? সমুদ্র তলদেশের যে ভূত্বক রয়েছে, এই ভূত্বকে আমরা ব্যাসল্ট জাতীয় শিলা দেখতে পাই। ব্যাসল্ট শিলায় আমরা কি দেখছি? ব্যাসল্ট শিলায় আমরা দেখছি সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। তার মানে সমুদ্রের নিচে কিন্তু আমরা সিলিকন আর ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি দেখতে পাই। তো ব্যাসল্ট স্তর দেখা যায় পুরো পৃথিবী জুড়ে আছে। তো মুন্নি যেটা আবিষ্কার করলো ফাহাদের থেকে ডিফারেন্ট। ফাহাদ দেখছিল যে মহাদেশীয় ভূত্বককে দুই ভাগে ভাগ করা যায়, ব্যাসল্ট আর গ্রানাইট। মুন্নি দেখলো এখানে গ্রানাইটের কাজ কারবার নাই, এটাকে ব্যাসল্ট শিলা দিয়ে
পুরোপুরি ভাগ করা যায়। ওকে, আর বাকিগুলো এখন না পড়লেও চলবে, আজকে তোমাদের না পড়লেও চলবে। কথা বলি, দেখো এই যে মহাসাগরীয় ভূত্বকে মুন্নি আর ফাহাদ খোঁড়া শুরু করছে, খুঁড়তে খুঁড়তে মেফিক স্তর পার হইছে, ফেলসিক স্তর পার হইছে, তারপর কি তারপর কি তারপর কি তারপর একদম গরম একটা স্তর, যে স্তরটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। এবং এই অ্যাসথেনোস্ফিয়ারের যত নিচে যাবা প্রতি কিলোমিটারে, আই রিপিট, প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরো দুইটা মুন্নি গেছে, একটা হোক দুইটা হোক, দুইটা মুন্নি গেছে, হ্যাঁ, তাইলে আমরা কি বলতেছি, ভূত্বকের নিচে একটা স্তর আছে। হ্যাঁ, ভূত্বকের নিচে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। তাইলে ভূত্বকের নিচের স্তরের নাম কি বলো, আমাকে কমেন্টে জানাও, ভূত্বকের নিচের স্তরের নাম কি? লিখো অ্যাসথেনোস্ফিয়ার। কতগুলা মিম, কি মিম, এগুলা একদম গল্প বাদ দাও। কে গল্প করতেছে? মুসলিমা। গল্প বাদ দিয়ে পড়া একটু মনোযোগ দাও। না, এটা কেন্দ্রমণ্ডল না নাবিলা, কেন্দ্রমণ্ডল না, এটা আলাদা একটা জগৎ, যে জগৎটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে এই অ্যাসথেনোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি তাপমাত্রা বাড়ে? এই অ্যাসথেনোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে তাপমাত্রা বাড়ে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আরাফ, ব্যাসাল্ট স্তর হচ্ছে সিলিকন ম্যাগনেসিয়ামের তৈরি একটা স্তর, যে স্তরটার নাম দিছে ব্যাসাল্ট স্তর। এই ব্যাসাল্ট স্তর মহাদেশীয় ভূত্বকের একটা পার্ট, মহাদেশীয় ভূত্বকের একটা পার্ট। ওকে মাইশা, নুক্তা কি আর্টস না কমার্স, এটা নিয়ে এখন গল্প না করলেও চলবে। দেখো বাকিরা কি সুন্দর উত্তর দিচ্ছে, লিখন দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, নুক্তা দিচ্ছে, মুন্নি। দেখো আরাফ বা অন্যরা, তোমরা একটু এখনো ক্লাস 9-10 পড়ে আসো। ভূত্বকের নিচে সরাসরি গুরুমণ্ডল না, ভূত্বকের নিচে আরেকটা মণ্ডল আছে অ্যাসথেনোস্ফিয়ার, যে অ্যাসথেনোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। এবার আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনগুলো নিয়ে আলাপ করি। অস্ট্রিয়ান ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুইস পৃথিবীর অভ্যন্তরের ভাগকে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল, একটা হচ্ছে অশ্বমণ্ডল, যেটা নিয়ে এতক্ষণ আরাফ খুব সিরিয়াস ছিল যে ভাইয়া এরপর গুরুমণ্ডল, ভাইয়া এরপর গুরুমণ্ডল। ওকে ওকে, তো এই যে ভিতরে দেখতে পাচ্ছ এটা কেন্দ্রমণ্ডল, তারপর এটা দেখতে পাচ্ছ এটা কি বলে গুরুমণ্ডল, আর এটা দেখতে পাচ্ছ এটা অশ্বমণ্ডল। তো দেখো গুরুমণ্ডলকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি, ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, বহিকেন্দ্র, অন্তকেন্দ্র। আর অশ্বমণ্ডলের কোনো ভাগ নাই। হ্যাঁ, অশ্বমণ্ডলে এই অশ্বমণ্ডলই থাকে, মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বক। হ্যাঁ, ওকে, এবার একটু দেখি। দেখো অশ্বমণ্ডল নিয়ে একটু শুরুতে আলোচনা করি। তো পৃথিবীকে যে 3টা ভাগে ভাগ করা হয়েছে, এর উপরের যে ভাগটা, যে ভাগটায় আমরা আছি, এই উপরের ভাগটাকে বলতেছে অশ্বমণ্ডল। তো অশ্বমণ্ডলে কিন্তু আমরা কি কি দেখছি? অশ্বমণ্ডলে আমরা দেখছি মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। হ্যাঁ, এবার অশ্বমণ্ডল নিয়ে আমরা খুব একটা পড়বো না, বলতেছে অন্যান্য 2 মণ্ডলের তুলনায় এর পুরুত্ব অনেক কম। তবে এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। অশ্বমণ্ডলের গড় পুরুত্ব 20 কিলোমিটার। গড় পুরুত্ব বলতে আমরা কি কি বুঝি? অর্থাৎ অশ্বমণ্ডলের যে ডেপথ, পৃথিবীর বিভিন্ন জায়গা পরিমাপ করে দেখা গেছে অশ্বমণ্ডলের এই ডেপথ গড়ে 20 কিলোমিটার। অর্থাৎ আমি আর এখান থেকে কে, আরাফ, যদি আমরা গর্ত করে পৃথিবীর নিচে মানে যেতে চাই, তাহলে আমরা প্রথম 20 কিলোমিটার গড়ে আমরা অশ্বমণ্ডলেই থাকবো, বা অশ্বমণ্ডলেও
প্রবেশ করব। ওকে, আই হোপ এখন দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি নেটের প্রবলেম না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আমি খুবই সরি যে বারবার এরকম ডিস্টার্ব দিচ্ছে, খুবই সরি। এখন দেখা যাচ্ছে আই হোপ, নাকি? ওকে, দেখা, ওকে ক্লিয়ার। হ্যাঁ, ওকে, আমি খুবই সরি। হ্যাঁ, দেখো আমরা যেটা বলতেছিলাম, পৃথিবীর যে গুরুমণ্ডল আছে একে প্রায় দুইটা ভাগে ভাগ করা যায়। এর মাঝে দেখো নিম্ন গুরুমণ্ডল এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল কিছুই না। আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এই জিনিসটাকে আমরা বলি অশ্বমণ্ডল বা পৃথিবীর ভূত্বক। অশ্বমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা পড়ছি। এর ঠিক নিচে, অশ্বমণ্ডলের ঠিক নিচে, ধরো যে ফাহাদকে দিয়ে বুঝাচ্ছিলাম, ধরো ফাহাদ আর আমি গর্ত করে পৃথিবীর নিচে যাওয়ার সিদ্ধান্ত নিছি। প্রথমে ফাহাদ আর আমি পাইছি অশ্বমণ্ডলকে, যেটাকে দুই ভাগে ভাগ করা গেছে। এরপর পাইছে অ্যাস্থেনোস্ফিয়ারকে, এবং অ্যাস্থেনোস্ফিয়ারে দেখছি প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপর পাইছি আমরা গুরুমণ্ডলকে। এই গুরুমণ্ডলের উপরেরটাকে আমরা বললাম হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, আর নিচেরটাকে আমরা বললাম হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। ওকে, তাহলে ফাহাদ আর আমি যখনই ডিগ করে নিচে গেছি তখন আমরা দেখতে পারলাম যে গুরুমণ্ডল নামে একটা স্তর আছে। এটা উপরেরটাকে বলে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিচেরটাকে বলে নিম্ন গুরুমণ্ডল। ওকে, গুরুমণ্ডলটা আমি রিক্যাপ করতেছি। ওকে, দেখো তো অশ্বমণ্ডলের নিচে আমরা যেখানে দাঁড়ায় আছি তার ঠিক নিচে, আমি আবারও বলি, হ্যাঁ আমি খুবই সরি নেটওয়ার্কের জন্য, আমি তোমাদের কাছে খুবই সরি নেটওয়ার্কের জন্য। তো অশ্বমণ্ডলের ঠিক নিচে আমরা দেখতে পারি আরেকটা স্তর আছে, যে স্তরটার নাম হচ্ছে গুরুমণ্ডল। এবং অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে যে একটা রেখা আছে, যে রেখাটা অশ্বমণ্ডল আর গুরুমণ্ডলকে ভাগ করে ফেলছে, এই রেখাটার নাম হচ্ছে মোহ বিচ্ছেদ রেখা কিংবা মোহ ডিসকন্টিনিউটি রেখা। ওকে, কি বললাম? মোহ বিচ্ছেদ রেখা বা মোহ ডিসকন্টিনিউটি রেখা। এই চ্যাপ্টারটা খুবই কঠিন, যার জন্য এই চ্যাপ্টারটা আজকে দেয়া এবং মেইন ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা আবার পড়ব, তাই টেনশনের কোনো কারণ নেই। তো গুরুমণ্ডলে আমরা কি দেখতে পারি? এই পৃথিবীর আয়তনের 82% এবং এই পৃথিবীর মোট ওজনের 68% গুরুমণ্ডল হোল্ড করে বা দখল করে আছে। অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের 82% এবং পৃথিবীর মোট ওজনের 68% এই গুরুমণ্ডল দখল করে আছে। আর গুরুমণ্ডলের দুইটা ভাগ তো বললাম, একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল, যেখানে আমরা দেখতে পারি সিলিকন প্রায় 35% আছে। এরপর আমরা দেখতে পারি ঊর্ধ্ব গুরুমণ্ডল। তো এইটার এগুলো নিয়ে এখন কিছু মানে নাম মুখস্থ করলেও চলবে, জাস্ট একটু জেনে রাখো গুরুমণ্ডলের দুইটা ভাগ, নিম্ন গুরুমণ্ডল আর ঊর্ধ্ব গুরুমণ্ডল। এরপর দেখো কেন্দ্রমণ্ডল নামে, কেন্দ্রমণ্ডল পৃথিবীর একদম নিচের অংশ, এই যে এই অংশটাকে আমরা কেন্দ্রমণ্ডল হিসেবে জেনে থাকি। এই অংশটা হচ্ছে বহিকেন্দ্র, যেটা উপরের অংশ, আর নিচের অংশটা হচ্ছে অন্তকেন্দ্র। দেখো এই অংশটা একটু বাইরের দিকে আছে না, এই জন্য এই অংশটাকে বহিকেন্দ্র বলা হচ্ছে, আর নিচের এই অংশটাকে বলা হচ্ছে অন্তকেন্দ্র। কেমন? একটা হচ্ছে বহিকেন্দ্র আর একটা হচ্ছে অন্তকেন্দ্র। তো আমরা একটু দেখি যে পৃথিবীর অন্তকেন্দ্র বলা হয়ে থাকে, এই যে পৃথিবীর অন্তকেন্দ্র,
এই যে এই অংশটা পৃথিবীর অন্তকেন্দ্র, এই অংশটা কঠিন অবস্থায় আছে। অর্থাৎ আমরা যারা ক্রিকেট খেলেছি কাঠের বলের, যখন কাঠের বলটা খুলে দেখবো না ভিতরে একটা শক্ত কিছুর মতো থাকে, অনেকে যারা ক্রিকেট খেলো তারা কিন্তু জানো যে ভিতরে একটা শক্ত কিছুর মতো থাকে। তো এইরকম পৃথিবীর একদম ভিতরের যে কেন্দ্রমণ্ডলের অংশ, যেটাকে আমরা অন্তকেন্দ্র কিংবা ইনার কোর হিসেবে জানছি, এটা কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। আর এগুলো এখন পড়তে হবে না, এগুলো আমরা ক্লাসে পড়বো। আর এই ইনার কোরের বাইরের যে অংশ, এই অংশটা মনে করো তরল লোহা এবং নিকেল জাতীয় উপাদান দিয়ে গঠন করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের পড়াশোনা। এখন আমি একটু রিক্যাপ করি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। আমি একটা মানে কথা বলি। মনে করো আমি যখন ক্লাসে, তখন আমাদের যে ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন মাজহারুল মান্নান স্যার, হ্যাঁ, তো উনি একটা কথা বলতেন যে এইচএসসি লাইফে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর যে কোনো সময় যে কোনো বয়সে এই কথাটা গুরুত্বপূর্ণ। কি একটা কবিতা বলতেন, কবির নামটা আমি ভুলে গেছি, তবে আমি কবিতাটা একটু বলি, মনোযোগ দিয়ে শোনো। কবিতাটা হচ্ছে, আজ করব না করব কালি, এভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দেব নিকাশ যদি চায়, দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। কি বলছে? আজ করব না করব কালি, এভাবে দিন গেল খালি, কেমনে করে হিসাব দেব নিকাশ যদি চায়, দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। তো এইচএসসির শুরু থেকেই তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমার দিন যাতে না ফুরায়, তোমার যেন এরকম ভাবতে না হয় কেমন করে হিসাব দেব নিকাশ যদি চায়। এইরকম করে যারা দিন ফুরানোর ট্র্যাকে থাকবা তারা কিন্তু এসএসসি তে খুব একটা ভালো করবা না। ওকে, তো আমার কথাটা কি বুঝতে পারছো? আই হোপ আমার কথাটা বুঝতে পারছো তোমরা। তো এতক্ষণ যা পড়লাম এই পুরা ব্যাপারটিকে আমরা একটু রিক্যাপ করি। তো এতক্ষণ আমরা পৃথিবীর বাহ্যিক এবং ভিতরের গঠন নিয়ে আলোচনা করলাম। পৃথিবীর বাহ্যিক গঠনে আমরা কি দেখলাম? পৃথিবীর বাহ্যিক গঠনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে দেখলাম। এই যে পৃথিবীর বাহ্যিক গঠন, এই যে এটাকে দুইটা ভাগ, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, আর এইটা মহাদেশীয় ভূত্বক। এটা গেল পৃথিবীর উপরের ভাগ। এরপর আমরা নিচে আসছি গুরুমণ্ডলে, তাই না? এরপর আমরা নিচে আসছি গুরুমণ্ডলে। গুরুমণ্ডলটা কি? গুরুমণ্ডল পৃথিবীর ডোলের একদম নিচের স্তর। এইখানে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল বা নিম্ন গুরুমণ্ডল, তাই না? একটা গুরুমণ্ডলের উপরের অংশ আর একটা গুরুমণ্ডলের নিচের অংশ। গুরুমণ্ডলের নিচে আমরা আরেকটা ভাগ দেখলাম, যেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকেও আমরা দুইটা ভাগে ভাগ করলাম, অন্তকেন্দ্র আর বহিকেন্দ্র। অন্তকেন্দ্রটা হচ্ছে কঠিন পদার্থ আর বহিকেন্দ্রটা হচ্ছে তরল পদার্থ। তো এই ছিল পৃথিবীর বাহ্যিক এবং ভিতরের গঠন নিয়ে আলোচনা। আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপর পৃথিবীর ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করি। দেখো তো, এই তিনটা অংশের বাইরে আর কোন ভূমিরূপ কি পৃথিবীতে এক্সিস্ট করে? এটা একটু দেখো তো, এই তিনটা অংশের বাইরে আর কোন ভূমিরূপ কি পৃথিবীতে এক্সিস্ট করে কিনা? বলো, এই তিনটা অংশের বাইরে আর কোন ভূমিরূপ এক্সিস্ট করে? না। পৃথিবীতে যত ভূমিরূপ আমরা দেখতে পারি, হয় আমরা পর্বত দেখতে পারবো, না হয় আমরা মালভূমি দেখতে পারবো, না হয় আমরা সমভূমি দেখতে পারবো। ওকে, তো এইগুলো নিয়ে আজকে আমরা একটু প্রাইমারি আলোচনা করব কিছু। হ্যাঁ, দেখো, প্রথমে আমরা পৃথিবীর পর্বত নিয়ে আলোচনা করি। এই যে তোমরা চিত্রে যে পাহাড়টা বা পর্বতটা দেখতে পাচ্ছ,
এই পর্বতটার নাম হচ্ছে মাউন্ট কেনিয়া। হ্যাঁ, এটা কেনিয়া দেশে অবস্থিত এবং এই পর্বতের নাম থেকে কেনিয়া দেশটার নামকরণটা করা হয়েছে। কেমন? তো এটা হচ্ছে মাউন্ট কেনিয়া। তো পর্বত আর পাহাড়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ধরো পর্বত কি পার্শ্ববর্তী এলাকার তুলনায় আংশিক খাড়া ঢাল বিশিষ্ট, অর্থাৎ এখানে আমরা দুইটা ফ্যাক্টর পাচ্ছি, একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে উচ্চতা। এক নাম্বারটা হচ্ছে ঢাল, দুই নাম্বারটা হচ্ছে উচ্চতা। তাহলে আংশিক খাড়া ঢাল হতে হবে এবং এই ঢাল জিনিসটা কি, যে একদম সমভূমি থেকে কতটুকু কোণে রয়েছে। ধরো এটা যদি একটা সমভূমি হয়, এটা যতটুকু কোণে থাকবে সেটাকে আমরা ঢাল হিসেবে বলতে পারি। তো আর উচ্চতাটা কত, কমপক্ষে 2000 ফুট হইতে হবে। তাহলে পর্বত হইতে গেলে সবার প্রথমে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট হতে হবে। যেমন তোমরা এই পর্বতটার এখানেও দেখতে পাচ্ছ, এটা খাড়া ঢাল বিশিষ্ট। এবার একটু আমাকে উত্তর দাও তো, এ আর বি এর মধ্যে কোনটা খাড়া ঢাল বিশিষ্ট? এ আর বি এর মধ্যে কোনটা খাড়া ঢাল বিশিষ্ট? আচ্ছা, তোমরা কি ছোট মানুষ এখনো? বলো তো, এসএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু তোমরা এরকম কমেন্ট সেকশনে ঝগড়া করছো ক্লাস না করে। এবং এটা তোমার সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন এইচএসসি তে, এন্ড তোমরা যদি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করো কেমনে কি? কিন্তু ভাই ইকোনমিক্সের ঢালের সাথে এটা না হলেও চলবে। দেখো এই ঢালটা কেমন, যেমন এটা হচ্ছে একটা প্লেন ল্যান্ড, ওকে, যখন এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি এটা হয়ে গেছে খাড়া ঢাল বিশিষ্ট। তো পাহাড় পর্বতকে এরকম আমরা খাড়া ঢাল বিশিষ্ট দেখতে পারি। তার মানে অপশন বিটা হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট। তো পাহাড় হতে গেলে আমাদের, পর্বত হতে গেলে আমাদের, পাহাড় বা পর্বত হতে গেলে আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে কমপক্ষে 2000 ফুট উচ্চতা বিশিষ্ট হতে হবে, আর এটা হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট হতে হবে। তো পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের পর্বত রয়েছে। এই নানা ধরনের পর্বতকে আমরা কিন্তু বেশ কটা 5টা ভাগে ভাগ করতে পারি। ভঙ্গিল পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। এইবার আমরা একটু দেখি এগুলাকে আমরা কিভাবে ভাগ করতে পারি। ওকে, দেখো, ওকে প্যারানাই, ডোন্ট বি সরি, নো নিড, জাস্ট মনোযোগ দিই আমরা ক্লাসে, কেমন? কোনো সমস্যা নেই, আমরা মনোযোগ দিই ক্লাসে। খুবই ইন্টারেস্টিং পড়া এখন, পর্বত পাহাড় কিভাবে তৈরি হয় এটা একটু আমরা শুনি। তো প্রথমে আমরা ভঙ্গিল পর্বত নিয়ে আলোচনা করি। দেখো ভঙ্গিল পর্বত কিভাবে তৈরি হয়। তো ভঙ্গিল পর্বত, ধরো এই যে মাঝে, এই মাঝে একটা ল্যান্ড ছিল, কিংবা এই মাঝে একটা ধরো সমুদ্র ছিল। ধরো দুই পাশ থেকে দুই মহাদেশ কিংবা দুই পাশ থেকে দুই প্লেট এসে এই মাঝের যে সমুদ্র, এই সমুদ্রটা, এই যে যেমন ইকরা প্রশ্ন করছে ভাইয়া বুঝবো কিভাবে পাহাড় নাকি পর্বত, আমি তো বললাম 2000 ফুটের নিচে হলে সেটা পাহাড়, 2000 ফুটের নিচে হলেই সেটা পাহাড়। ওকে, দেখো এই যে দুই প্লেটের কথা আমি বলতেছি, এই দুইটা প্লেট যখন আস্তে আস্তে এক পাশ থেকে একটা আরেকটাকে চাপ দিবে, তখন কি হবে, মাঝখানের এই অংশটা ভাঁজ হয়ে উপরে উঠে যাবে। মাঝখানের অংশটা ভাঁজ হয়ে উপরে উঠে যাবে। ধরো আমরা অনেক সময় করি না যে দুই পাশ থেকে, ধরো তুমি তোমার একটা খাতা কিংবা একটা পেজ দুই পাশ থেকে একটু কঠিনই, এটা নতুন পড়া, এত সহজে বুঝবা না, তাই না? তোমরা তো ডাউন গ্রেডেড হও নাই, এসএসসি তে ফেল করে 9-এ 8-এ ফেরত যাও নাই, একটু বড় ধাপে গেছো এবং একটু কঠিন, একটু মনোযোগ দিতে হবে। এই জন্য ক্লাসে আমি যে বারবার বলতেছি মনোযোগ দিতে হবে, এমনি না কিন্তু। এই দেখো দুইটা প্লেট
কিংবা দুইটা পাত, ইয়েস টেকটনিক প্লেট, মিষ্টি, ভেরি গুড। ধরো দুইটা প্লেট কিংবা দুইটা পাত কিংবা ভাইয়া 2000 ফুট বুঝবো কিভাবে? মাপতে হবে, খালি চোখে তো বোঝা যাবে না, এটা বিজ্ঞানীরা বের করে মাপামাপি করে। খালি চোখে কি আর বোঝা যাবে 2000 ফুট কিভাবে? এটা মাপতে হবে 2000 ফুট অ্যাকচুয়ালি। ওকে, দেখো দুইটা প্লেট কিংবা দুইটা মহাদেশ যখন একটা আরেকটার কাছে একদম চেপে আসে, মাঝখানে যে ভূমিটা থাকে কিংবা মাঝখানে যে সমুদ্র থাকে, এইটা দেখা যায় ভাঁজ হয়ে বাঁকা হয়ে উপরের দিকে উঠে যায়। ধরো দুইটা প্লেট এরকম দুইটা একটা আরেকটার দিকে চাপতেছে, আর এটা মাঝখানের যে ভূমি, এটা ভাঁজ হয়ে উপরের দিকে উঠে গেছে। তাহলে ভাঁজ হয়ে উপরের দিকে উঠে গেছে, ভাঁজের ইংরেজি কি? ফোল্ড। সেখান থেকে নাম হয়েছে ফোল্ডেড মাউন্টেন। ওকে, সেকেন্ডটা কি? ভাঁজের আরেকটা নাম আমরা বলতে পারি ভঙ্গিল, সেখান থেকে নাম হয়েছে ভঙ্গিল পর্বতমালা। তাহলে ভঙ্গিল পর্বতমালা, ভাঁজগ্রস্ত পর্বতমালা, আরেকটা কি? ফোল্ডেড মাউন্টেন, সবগুলো একই। যেমন দেখো এই যে এই চিত্রটাতে দেখো, আমি যদি উপরে ধরে আঁকি তাহলে দেখো মনেই হচ্ছে না এটা ভাঁজ হয়ে গিয়েছে, দুই পাশ থেকে কেউ চাপ দিয়েছে, মাঝখানের অংশটি ভাঁজ হয়ে গিয়েছে। অনেক আগে এই ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট, এই দুইটা প্লেট আলাদা অবস্থায় ছিল। ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট, এই ইন্ডিয়ান প্লেট প্রতি বছর প্রায় 3-4 ইঞ্চি করে সরতে সরতে হঠাৎ করে এই ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা খেলো, এবং ধাক্কা খাওয়ার ফলে এইখানে একটা ভূমিরূপ, এরকম ভাঁজগ্রস্ত ভূমিরূপ তৈরি হলো। তোমরা কি বলতে পারবে ভাঁজগ্রস্ত ভূমিরূপটার নাম কি? এই ভাঁজগ্রস্ত ভূমিরূপটার নাম কি, এটা কি একটু বলতে পারবা? ইন্ডিয়ান প্লেট এবং এই ইউরেশিয়ান প্লেটের ধাক্কার ফলে যে ভাঁজগ্রস্ত ভূমিরূপটা তৈরি হয়, এইটার নাম হচ্ছে হিমালয় পর্বতমালা। কেন অন্য সব জায়গাগুলোকে আমরা পর্বত বলি আর এটাকে পর্বতমালা বলি? এইখানে একটা কোশ্চেন আছে, দেখো এইখানে কতগুলা পর্বত তৈরি হয়েছে না, এরকম ভাঁজ খেয়ে অনেকগুলা পর্বত তৈরি হয়েছে না, এখানে ভাঁজ খেয়ে অনেকগুলা পর্বত তৈরি হয়েছে, এই জন্য এটাকে পর্বতমালা কিংবা মাউন্টেন রেঞ্জ বলে। মাউন্ট এভারেস্ট না, মেধা। এই যে হিমালয় পর্বতমালা, এই হিমালয় পর্বতমালার সর্বোচ্চ যে পর্বতটা ভাঁজ হয়ে উপরে উঠে গেছে, সর্বোচ্চ যে পর্বতটা ভাঁজ হয়ে উপরে উঠে গেছে, সেইটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিন্তু এইখানে যে জিনিসটা গঠন হয়েছে সেটা হিমালয় পর্বতমালা, মাউন্ট এভারেস্ট না। একটু বোঝার চেষ্টা করো মাউন্ট এভারেস্ট আর হিমালয় পর্বতমালার মানে কি। হিমালয় পর্বত না, হিমালয় পর্বতমালা। ধরো ভাঁজগ্রস্ত হয়ে তো অনেকগুলা ভাঁজ তৈরি হয়েছে, এবং এই ভাঁজ তৈরি হওয়ার ফলে অনেকগুলা পর্বত তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে উঁচু যে ভাঁজটা, সেই ভাঁজটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আরো অন্যান্য পর্বতও আছে, যেমন কাঞ্চনজঙ্ঘা একটা পর্বত আছে, এগুলাও অন্যান্য ভাঁজগ্রস্ত পর্বতের অংশ। বুঝতে পারছো কি বুঝাইছি? বুঝতে পারছো কিভাবে হিমালয় পর্বতমালা গঠন হয়েছে? একটু কমেন্টে জানাও কিভাবে হিমালয় পর্বতমালা গঠন হয়েছে। সবাই বলতেছে ভাইয়া অনেক কঠিন, ক্লাসে মনোযোগ না দিলে তো কঠিন লাগবেই, তাই না? বলো, আর এইগুলা বিষয়টা একটু কঠিনই, তোমরা তো একটু বড় হইছো, সেটাও বুঝতে হবে। আমাকে বলো এবার বুঝতে পারছো কিনা হিমালয় পর্বতমালা কিভাবে গঠিত হয়েছে, কিংবা মাউন্ট এভারেস্ট এইটার সাথে হিমালয় পর্বতের কি? ভাইয়া প্লেট গুলো একে অপরের সাথে ধাক্কা লেগে এরকম যখন প্রেসার দেয় তখন মাঝখানের এই অংশটি ভাঁজ হয়ে যায়, এইভাবেই মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বতমালা গঠিত হয়। যেমন অন্নপূর্ণা, ইয়াস নাবিল মৃধা, মিষ্টি, ভেরি গুড। তো পৃথিবীর গুরুত্বপূর্ণ পর্বতগুলা যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, অ্যাটলাস, ককেশাস, এগুলো কিন্তু হিমালয় পর্বতমালার অংশ। ওকে, এরপর আমরা একটু দেখি আরেকটা পর্বত হচ্ছে আগ্নেয় কিংবা সঞ্চয়জাত পর্বত। এটা কি হয়? ধরো আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়, ধরো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো,
এবং এই অগ্নুৎপাতের যে ম্যাগমা আছে সেটি বাইরে বেরিয়ে আসলো। এরকম বারবার অগ্নুৎপাতের ফলে এই ম্যাগমা বাইরে বেরিয়ে এসে জমাট বাঁধতে লাগলো। এই ম্যাগমা বাইরে বেরিয়ে এসে জমাট বাঁধতে লাগলো। এই যে জমাট বাঁধলো, এটা কিসের থেকে জমাট বাঁধলো? ম্যাগমা থেকে। যে ভলকানিক এরাপশনের ফলে ভলকানোর ভিতরে যে গলিত পদার্থগুলো রয়েছে সেগুলো বাইরে বেরিয়ে এসে এরকম একে একে উপরে উপরে জমাট হতে থাকলো, এবং জমাট হতে হতে এক সময় বড় একটা পর্বতমালা তৈরি করলো, যে পর্বতটাকে আমরা আগ্নেয় পর্বতমালা বলতে পারছি। আগ্নেয় পর্বত ভাইয়া ভাজের মাধ্যমে যে পর্বত গঠিত হয় সেগুলো, হ্যাঁ, এক একটা পর্বতের এক একটা আলাদা আলাদা নাম আছে। যেমন মাউন্ট এভারেস্ট একটা, অন্নপূর্ণা একজন বললো, কাঞ্চনজঙ্ঘা একজন বললো। আই হোপ মালিহা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। দেখো তো এই যে এভাবে গলিত পদার্থগুলো জমাট বেঁধে বেঁধে যে উঁচু পর্বত তৈরি করে, এগুলোকে আগ্নেয় কিংবা সঞ্চয়জাত পর্বত বলে। আগ্নেয় পর্বত কেন হলো? কারণ ও আগ্নেয় পদার্থ বাইরে বেরিয়ে এসে পর্বত তৈরি করছে। আর সঞ্চয়জাত পর্বত কেমন হলো? এই যে আগ্নেয় পদার্থগুলো, এগুলো সঞ্চিত হতে হতে পর্বত তৈরি হচ্ছে। এবার বুঝতে পারছো কেন এটাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলা হয়? আই হোপ এই পর্বতটা কিভাবে গঠিত হয় এটাও তোমাদের কাছে ক্লিয়ার। এরপর একটু দেখো চ্যুতি স্তূপ পর্বতমালা, এইটা কিভাবে গঠিত হয়। ধরো পৃথিবীর এরকম একটা সমতল ভূমিরূপ আছে, কিন্তু এই ভূমিরূপের মাঝে একটা ফাটল আছে। ধরো আমাদের চশমা কিংবা কাচে টোকা দিলে ফাটল তৈরি হয় না? এই ফাটলগুলোকে আমরা কি বলি? ক্র্যাক, তাই না? এই ফাটলগুলোকে আমরা বলি হচ্ছে ক্র্যাক। তো পৃথিবীতে হঠাৎ করে একটা কোনো ভূমিকম্প হলো এবং এই ফাটল বরাবর একটা ভূমি দেখা গেল এরকম নিচে নেমে গেল। এই ফাটল বরাবর একটা ভূমি এরকম নিচে নেমে গেল। এই যে দুই পাশে যে দুইটা পর্বত তৈরি হলো, এই পর্বতগুলাকে চ্যুতি বা স্তূপ পর্বত বলা হয়। অনেক সময় মাঝের যে অংশটি নিচে নেমে গেল, এই অংশ দিয়ে অনেক সময় কিন্তু এরকম নদী বয়ে যায়। এবং তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ এই যে এই দুইটা পাহাড় কিন্তু আগে একই সমতলে ছিল। ভূমিকম্পের কারণে এই মাঝের অংশটি এক সময় নিচে নেমে যায়। এই অংশটি হয়ে যায় বিন্ধ্যা পর্বত, আর এই অংশটি হয়ে যায় সাতপুরা পর্বত, আর মাঝখান দিয়ে বয়ে যায় নর্মদা রিভার। এই দেখো আমি যেই রকম চিত্র আঁকছি, তোমরা যখন নোট করবে নায়াগ্রা ফলস কিভাবে সৃষ্টি হয়েছিল ওইটা আমরা পরে আলোচনা করব। ফলস নিয়েও আমাদের আলোচনা আছে, কিন্তু ওগুলো একটু পরে আলোচনা করব। সুমাইয়া মনোযোগ ছিল না আগ্নেয় পর্বতের সময়, ওইটা সবচেয়ে সোজা ছিল। আগ্নেয় পর্বতে কি হয়, এই যে ভিতর আগ্নেয়গিরির ভিতর থেকে লাভা বেরিয়ে এসে বাইরে জমাট বাঁধে, এরকম জমাট বাঁধতে বাঁধতে ভূমিরূপটা উঁচু হয়ে হয়ে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত তৈরি হয়। তো চ্যুতি বা স্তূপ পর্বতমালা আশা করি বুঝতে পারছো, এখানে উদাহরণগুলো দেওয়া আছে। এবং তোমরা যখন ক্লাস দেখে দেখে নোট করবে, তোমাদের কিন্তু এরকম চিত্র আঁকতে হবে, চিত্র আঁকা শিখতে হবে, চিত্র এঁকে একে নোট করতে হবে, চিত্র এঁকে করতে হবে, চিত্র এঁকে পরীক্ষার খাতায়ও প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহসিন, কোনটা বুঝতেছো না একটু আমাকে জানাও, কোনটা বুঝতেছো না? প্রথম ক্লাস এবং কঠিন একটা অধ্যায়, এটা বুঝতে একটু কঠিন লাগতে পারে। হ্যাঁ, আরেকবার একটু, এই যে জুনায়েদ বলছে ভাই প্রথমগুলো তেমন বুঝি না, আস্তে আস্তে বুঝতেছি, এরকম আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন আবার একটা একদম আমাদের অনলাইন ব্যাচের ক্লাসটা নিব তখন সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যারা অল্প একটু হলেও বুঝবা, অনলাইন ব্যাচে দেখবা তারা পুরোপুরি বুঝতে পারছো। হ্যাঁ, যেমন মিষ্টি কিন্তু অনেকখানি বুঝছে, যে মেধা তাসনিম মিষ্টি ফোকাস করলে কিন্তু মোটামুটি বোঝা যায়। ওকে, তাহলে চিত্র আঁকতে হবে, চিত্র আঁকাটা কিন্তু মাস্ট। ওকে, এরপর দেখো ল্যাকোলিথ পর্বতমালা কি।
ধরো এখান থেকে আগ্নেয়গিরি থেকে গলিত পদার্থ বের হয়ে এসে জমাট বেঁধে একটা পর্বতমালা তৈরি করছে, হ্যাঁ, জমাট বেঁধে এরকম পর্বতমালা তৈরি করছে, ওকে। কিন্তু যখন পৃথিবীর ভিতর থেকে লাভা বের হয়ে আসতে চায়, ধরো এইখানকার পদার্থগুলো ভঙ্গুর অবস্থায় ছিল, যার জন্য সফট ম্যাটেরিয়ালস ছিল, যার জন্য সহজেই লাভা বেরিয়ে আসতে পারছে। কিন্তু এখানকার পদার্থটা অনেক কঠিন এবং শক্ত ম্যাটেরিয়াল বা শক্ত ম্যাটারে গঠিত, যার জন্য এখান থেকে লাভা বেরিয়ে আসতে পারে নাই এবং ভিতরেই জমাট বেঁধে গেছে। কিন্তু এই যে ভিতর থেকে যে একটা প্রেসার দিছে, যার জন্য এই পাশটা উঁচু হয়ে গেছে অনেকটা, এবং এই উঁচু পাটটা দেখতে অনেকটাই মসজিদের গম্বুজের মতো, তাই না? এই উঁচু পাটটা দেখতে অনেকটাই মসজিদের গম্বুজের মতো, যার জন্য এইটাকে আমরা বলি ল্যাকোলিথ অথবা গম্বুজ আকৃতির পর্বত। কি বলে এটাকে? ল্যাকোলিথ কিংবা গম্বুজ আকৃতির পর্বত। ভাইয়া একটু এক্সাম্পল গুলা মুখস্থ, আজকে কিছুই মুখস্থ করতে হবে না, আজকে জাস্ট একটু বোঝো, আজকে কিছুই মুখস্থ করতে হবে না। মুন্নি, তাহসিনের রেজাল্ট কত এটা কি ক্লাসে জানার বিষয়? আপু তুমি একটু বলো তো, যদি তাহসিনের রেজাল্টের এটা ক্লাসে জানার বিষয় হয় তাহসিনের সাথে পার্সোনালি আলাপ করো আপু, ক্লাসের কমেন্টে না, কেমন? ওকে। স্বর্ণ বের হয় না, স্বর্ণ মানে পরিশোধিত স্বর্ণ বের হয় না, তবে অনেক, হ্যাঁ, বের হতে পারে। গোল্ড সহ আরো অনেক ধরনের খনিজ পদার্থ বের হতে পারে, কেমন? ওকে, কোনো পড়া ইজি না, আমার প্রপার ফোকাস, ইয়েস, কোনো পড়া ইজি না, তোমরা আরো সামনে আগালে আরো ভালো মতো বুঝবে। হ্যাঁ, ভূপৃষ্ঠ হ্যাঁ, ধারণাগুলো তো আলাদা। ওকে, তাহলে বলো ল্যাকোলিথ বা গম্বুজাকৃতির পর্বতমালা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও ল্যাকোলিথ বা গম্বুজাকৃতির পর্বতমালা বুঝতে পারছো কিনা। দেখো আমি সেম জিনিস পড়াচ্ছি, অনেকেই বুঝতে পারছে, অনেকেই বলছে যে ভাই আরেকবার বলেন, ভাই বুঝি নাই। এটা কেমন কেন হচ্ছে এরকমটা? তোমাদের মনোযোগের ঘাটতি থাকতে পারে, কেমন? এটা একটু মাথায় রাখতে হবে। ওকে ওকে, আমাকে বলো ল্যাকোলিথ ল্যাকোলিথ বা গম্বুজ আকৃতির পর্বতমালা বুঝতে পারছো কিনা বলো। ল্যাকোলিথ আর গম্বুজ আকৃতির পর্বতমালা বুঝতে পারছো কিনা? ভাইয়া চ্যুতি পর্বতে যে পানি হয়েছে ওগুলার গভীরতা কত হতে পারে? এটা ঠিক নাই, এটা একটা নদীর পানি, আমাদের দেশে যেরকম গভীরতা দেখি ওরকমই হতে পারে। ওকে, এটার সাথে আগ্নেয়জাত পর্বতের পার্থক্যটা কি? কোন একটা জায়গায় ভঙ্গুর পদার্থ পেয়ে আগ্নেয়জাত পর্বতের ভিতরের পদার্থগুলো বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে আগ্নেয়জাত পর্বত তৈরি করে। আর এখানকার পদার্থগুলো উপরে কঠিন আবরণ থাকায় বের হতে পারে না, খালি ভূমিরূপটাকে এই যে দেখো এরকম উঁচু বানায় ফেলে, যার জন্য একটা পর্বত তৈরি হয়। এই পর্বতটাকে আমরা ল্যাকোলিথ বা গম্বুজ আকৃতির পর্বতমালা বলি। এরপর ক্ষয়জাত পর্বতমালা কি? কিছুই না। ধরো একটা মালভূমি আছে, পৃথিবীর পানি, বাতাস, বায়ু, সূর্যের আলো থেকে ক্ষয় প্রাপ্ত হইতে হইতে ওটা একটা পাহাড় হয়ে গেছে। আমরা যদি এই চিত্রটা একটু লক্ষ্য করি তাহলে ধরো দেখবো পৃথিবী বৃষ্টি দিচ্ছে, বায়ু দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পানি হচ্ছে, প্রচন্ড বাতাস হচ্ছে, এরকম করতে করতে একটা পাহাড় বা পর্বত এরকম ছোট হয়ে গেল বা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। এইটাকে আমরা ক্ষয়জাত কিংবা অবশিষ্ট পর্বত হিসেবে জানি। ধরো এরকম করতে করতে পর্বতটা ক্ষয় হয়ে গেল বা মালভূমিটা ক্ষয় হয়ে একটা পর্বত গঠিত হলো, এটাকে আমরা ল্যাকোলিথ পর্বতমালা হিসেবে জানি, সরি ক্ষয়জাত পর্বতমালা হিসেবে। তবে ক্ষয়জাত পর্বতমালার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে পিক, এইটা সবসময় তীক্ষ্ণ হয়। কেন তীক্ষ্ণ হয়? যখনই তুমি একটা জিনিসকে, ধরো একটা তুমি বালির এরকম বড় করে একটা কিছু তৈরি করছো, তুমি যখন ফু দিতে থাকবা আস্তে আস্তে দেখবা মাঝের অংশটা থেকে গেছে, আশপাশের অংশ দিয়ে সবকিছু ক্ষয় হয়ে গেছে। এখানেও তেমনই ঠিক, মাঝের অংশটায় থেকে আশপাশ থেকে এরকম ক্ষয় হয়ে গেছে। পৃথিবীতে নানা সময়ের বাতাস, বৃষ্টিতে এখানকার যে পদার্থগুলো, এই পদার্থগুলো এরোডেড বা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এই জন্য এটাকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলছে।
এইটা একটা ফোল্ডেড মাউন্টেনও এরকম ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত হইতে পারে, একটা আগ্নেয়জাত পর্বত ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত হইতে পারে, একটা ল্যাকোলিক পর্বত ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত হতে পারে, আবার একটা চ্যুতি স্তূপ পর্বত ক্ষয় হয়েও ক্ষয়জাত পর্বত হতে পারে। মানে এটা একটা ট্রান্সফরমেটিভ ভার্সন। ওকে, একজন জিজ্ঞেস করছে ভাইয়া মালভূমি কি? আমরা এবার মালভূমিতে আসি। মালভূমি কি? মালভূমি হচ্ছে সমভূমি হতে উঁচু সুবিস্তৃত ভূমি। পর্বতে যেমন আমরা একটা পিক কিংবা খাড়া শীর্ষদেশ দেখছি, মালভূমিতে এরকম কোনো খাড়া শীর্ষদেশ নাই। অলমোস্ট উপরের পার্টটা সাধারণত সমতল হয়ে থাকে, এর উপরের অংশ সাধারণত সমতল হয়ে থাকে। তবে এইটা সমুদ্র পৃষ্ঠ থেকে সাধারণত 500 ফুট উঁচু। দেখো আমি একটা শব্দ বলেছি বায়ুমণ্ডল, ওটা ক্লাস শুরু হলে পড়াবো। দেখো আমি একটা, ভাই এটা অনেকটা ভি আকৃতির, উল্টা ভি, একদম ভি না, উল্টা ভি আকৃতির হয়ে থাকে। সাদিয়া মালভূমি নিয়ে বলছি। দেখো আমি একটা শব্দ বললাম, সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ। তো পৃথিবীতে ধরো এটা সমুদ্র। পৃথিবীতে তোমরা সবসময় অনেক একটা হিসাব দেখবা যেটা সাধারণত বলা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে। তো পৃথিবীতে যে উচ্চতা বা যা কিছুই মাপো না কেন, বেশিরভাগই এটা সমুদ্রের পৃষ্ঠ বা সমুদ্রের উপরি অংশ থেকে মেজার করা হয়। হ্যাঁ, উপরি অংশ থেকে মেজার করা হয়। আর মালভূমি কি? মালভূমি পাহাড়ের মতো উঁচু একটা অংশ, কিন্তু উঁচু অংশটা হলো পাহাড়ের মতো, এর শীর্ষদেশ তীক্ষ্ণ না, বরং এর শীর্ষদেশটা সমতল। ধরো আমরা আমাদের বাসার উপর যেমন টেবিল দেখতে পারি, এই টেবিলটাই হচ্ছে পৃথিবীর মালভূমি। সমতলের উপরে উঁচু একটা সমতল ভূমি, যেটা কমপক্ষে 500 ফুট উঁচু হতে হবে। অর্থাৎ সমতলের উপর উঁচু একটা সমতল ভূমি, যেটা কমপক্ষে 500 ফুট উঁচু হতে হবে, এটাই মালভূমি। তো বলো তো মালভূমি কি তোমরা বুঝতে পারছো কিনা? আমাকে একটু জানাও, মালভূমি বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে, একটু জানাও মালভূমি বুঝতে পারছো কিনা। বলো, অনেকেই তো প্রশ্ন করতেছিল ভাই মালভূমি কি। একটু জানাও। ওকে, আই হোপ বুঝতে পারছো তোমরা মালভূমি কি। এরপর একটু আমরা দেখি মালভূমিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। এখন এগুলো মুখস্থ করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ক্লাসই করব। মালভূমির উপর পুরো একটা ক্লাস থাকবে, পর্বতের উপর পুরো একটা ক্লাস থাকবে, সমভূমির উপর পুরো একটা ক্লাস থাকবে। অশ্বমণ্ডল গুরুমণ্ডল বুঝাইছি, ওই অশ্বমণ্ডল গুরুমণ্ডলের উপর পুরো একটা ক্লাস থাকবে। কেমন? ওকে, দেখো মালভূমি একটা আমরা দেখতে পারি পর্বত মধ্যবর্তী মালভূমি, যে দুই পাশে দুইটা পর্বত থাকবে, এই দুই পাশে দুইটা পর্বতের মাঝে একটা উঁচু ভূমি থাকবে, এইটাকে বলে পর্বত মধ্যবর্তী, অর্থাৎ পর্বতের মধ্যবর্তী মালভূমি। ইংরেজিটা একটু দেখো, ইন্টারমন্টেন প্লাটু। মন্টেন মানে কি? মন্টেন শব্দটা আসছে মাউন্টেন থেকে। ইন্টার মাউন্টেন মানে ইন্টার মাউন্টেন, দুইটা মাউন্টেনের মধ্যবর্তী, এই জন্য এটাকে বলে পর্বত মধ্যবর্তী মালভূমি। তো অনেক সময় পাত সঞ্চালন বা ভূ আলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বত শ্রেণী পর্বত শ্রেণীদের মধ্যবিত্ত অপেক্ষাকৃত নিম্ন স্থান সমূহকে ঊর্ধ্বে উত্থিত করে, অর্থাৎ এই নিচের অংশটাকে একদম উপরে নিয়ে যায়। দুইটা পাশ থেকে যখন প্লেট চাপ দেয়, নিচের অংশটাকে অনেক সময় ভাঁজ করে উপরে নিয়ে যায়, কিন্তু কিছু ভাঁজের মাঝে আমরা এমন উঁচু সমতল অংশ দেখতে পারি যেটা দুই পর্বতের মাঝে অবস্থিত। এটাকে ইন্টারমন্টেন প্লাটু কিংবা পর্বত মধ্যবর্তী মালভূমি বলা হয়। ওকে, এই যে যেমন দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আলবর্জ মাউন্টেন এবং এখানে দেখতে পাচ্ছ জারগোস মাউন্টেন। এই মাঝে ইরানের যে অংশটা, এই ইরান কিন্তু একটা মালভূমির মতো একটা বিস্তৃত অংশে ছড়িয়ে আছে।
তো এই আলবর্জ মাউন্টেন আর জাগ্রস মাউন্টেনের মাঝে আমরা এখানে ইরান প্ল্যাটু কিংবা ইরান মালভূমি দেখতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু আমরা ম্যাপ থেকে একটা উদাহরণ দেখলাম যে আলবর্জ মাউন্টেন কিংবা জাগ্রস মাউন্টেনের মাঝে আমরা ইরান প্ল্যাটু দেখতে পারি, তাই না? হ্যাঁ, প্রতিটা চ্যাপ্টার নিয়ে যদি আমরা আলাদা ক্লাস করে থাকি তাহলে কলেজ করে ক্লাস করার সময় পাবো? অবশ্যই সময় পাবে। আমরা কি করছি, আমরা তো ইন্টারমিডিয়েট পার করে আসছি, কাজে লাগাইতে হবে সময়। কেউ 24 ঘন্টাকে 32 ঘন্টা বানায় ফেলে, কেউ 24 ঘন্টাকে 14 ঘন্টাও বানায় ফেলে। এটা একটু মাথায় রাখতে হবে। সারিয়ার দেখো যেটা বলতেছিলাম, অনেক সময় দুই পাশ থেকে দুইটা প্লেট যখন চাপ দেয় ভূমিকে, এটা তো ভাঁজগ্রস্ত পর্বতে পরিণত হয়। এই দুই ভাঁজগ্রস্ত পর্বতের মাঝে একটা উঁচু সমতল ভূমি থাকে। এই উঁচু সমতল ভূমিটাকে মালভূমি বলা হয়। এবং এই মালভূমিটা যেহেতু দুইটা পর্বতের মাঝে অবস্থিত, তাই এই দুইটা মালভূমিকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলা হয়। হ্যাঁ, ইরান একটা প্ল্যাটু, ইরানের একটা অংশ, মাঝের অংশটা একটা প্ল্যাটু। ইভেন আফ্রিকাকেও কন্টিনেন্টাল প্ল্যাটু হিসেবে অভিহিত করা হয়। ইভেন আরব যে উপদ্বীপ আছে, অস্ট্রেলিয়াকেও তোমার মনে করো কন্টিনেন্টাল প্ল্যাটু হিসেবে অভিহিত করা হয়। ওকে, তো আরেকটা দেখো পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি কিভাবে তৈরি হয়? ধরো এটা একটা পর্বত, এই পর্বত থেকে বিভিন্ন জিনিসপাতি ক্ষয় হয়ে হয়ে দীর্ঘদিন হয়েছে এখানে জমা হয়েছে, দীর্ঘদিন এখানে জমা হয়ে একটা উঁচু ভূমি তৈরি করছে। এই যে উঁচু ভূমিটা তৈরি করলে এটাকে বলে পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মানে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পায়ের কাছে যে মালভূমি তৈরি হয় সেটাকে পাদদেশীয় মালভূমি বলা হয়। এটাকে বলে পিডমন্ট পয়েন্ট। মন্ট মানে মাউন্টেন থেকে আসছে, পিড মানে পায়ের কাছে। এই পিডমন্ট পয়েন্ট হচ্ছে পাহাড়ের পাদদেশের মালভূমি। এখানে যেমন দেখতে পাচ্ছ যে এই অংশটা হচ্ছে পাহাড়, আর এই অংশটাতে একটা মালভূমি গড়ে উঠছে নর্থ ক্যারোলিনাতে, যেটা পাহাড়ের পাদদেশীয় মালভূমি। ওকে, প্লেট জিনিসটা কি বুঝতে পারছো না? ওকে, মাইশা বুঝাই দিচ্ছি। পৃথিবীর ধরো আমরা কমলার খোসা ছিঁড়ে ফেলি না, ধরো আমরা একটা কমলা নিছি, কমলার খোসাটা, মাইশার জন্য বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। উপরের কমলার খোসাটা যদি ছিঁড়ে ফেলে আবার কমলার খোসাগুলো উপর দিয়ে জোড়া করে করে লাগাই, তাহলে একটু ফাঁক ফাঁক হয়ে থাকবে না? এই যে পুরো কমলার খোসাটাকে আমরা বিভিন্ন ভাগে, বিভিন্ন খণ্ডে ভাগ করে ছিললাম, এইটা হচ্ছে এক একটা প্লেট। এইরকম পৃথিবীর উপরের অংশগুলো বিভিন্ন ভাগে ভাগ হওয়া। আফ্রিকা একটা ভাগ, প্রশান্ত মহাসাগর একটা ভাগ, ইন্ডিয়া একটা আলাদা ভাগ, ইউরেশিয়া একটা আলাদা ভাগ। এই সবগুলো ভাগ আলাদা আলাদা উপরের এই শিলাখণ্ডগুলোকে প্লেট বলে থাকে। মাইশা বুঝতে পারছো আপু প্লেট কি জিনিস? বা যাদের ধারণা ছিল না প্লেট নিয়ে, বুঝতে পারছো প্লেট কি জিনিস? একটু জানাও বুঝতে পারছো কিনা প্লেট কি জিনিস। আই হোপ বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, ইয়াস সামিরা, পাহাড়ের পাদদেশে যে মালভূমি গঠিত হয়। আরেকটা কি? কন্টিনেন্টাল প্ল্যাটু, অর্থাৎ দুই পাশে সাগর থাকবে, দুই পাশে সাগর থাকবে, মাঝের যে উঁচু ভূমিরূপটা হবে সেই উঁচু ভূমিরূপটাকে কন্টিনেন্টাল প্ল্যাটু বলে। যেমন স্পেন, অস্ট্রেলিয়া, আরব উপদ্বীপ, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা, এগুলোকে কন্টিনেন্টাল প্ল্যাটু বলে। হ্যাঁ, ইকরা আজকে বাংলাদেশ বদ্বীপ কিভাবে হয় একটু পরে বলতেছে, উপদ্বীপ জিনিসটা একটু আগে বুঝো। দ্বীপ জিনিসটা কি? আমরা দ্বীপ জিনিসটা দেখতে পারি যে ধরো এটা একটা ভূমি, এর চারপাশে পানি থাকলে সেটাকে আমরা দ্বীপ বা আইল্যান্ড বলি। আর উপদ্বীপের ইংরেজি হচ্ছে পেনিনসুলা। এই জিনিসটা কি? ধরো একটা ল্যান্ড বা ভূমি আরেকটা ল্যান্ডের সাথে কানেক্টেড, কিন্তু এর 3 অংশ পানি দ্বারা বেষ্টিত আর আরেক অংশ ল্যান্ড বা ভূমি দ্বারা বেষ্টিত।
এই যে 3 অংশ পানি দ্বারা বেষ্টিত, এইটাকে বলা হয় উপদ্বীপ। হ্যাঁ, এটাকে কি বলা হয়? উপদ্বীপ বলা হয়। যেমন আমি একটা ম্যাপ যদি আঁকি, ধরো আমি যদি একটা ম্যাপ আঁকি, দেখো এটা ইন্ডিয়া। হ্যাঁ, এটা ধরো ইন্ডিয়া। তো ইন্ডিয়ার এই পাশে তো হিমালয় পর্বতমালা, চায়না, নেপাল যা আছে উপরে এশিয়া। কিন্তু দেখো ইন্ডিয়ার এই পাশে কিন্তু কি, এ পাশে আরব সাগর, এই পাশে বঙ্গোপসাগর। তাহলে ইন্ডিয়ার আমরা দেখতে পাচ্ছি 1 2 3, 1 2 3 অংশে পানি, আর একটা অংশ, এই অংশটা ল্যান্ডের সাথে কানেক্টেড। এই জন্য ইন্ডিয়াকে বলা হয় উপদ্বীপ বা ইন্ডিয়াকে বলা হয় পেনিনসুলা। ওকে, ইন্ডিয়াকে কি বলা হয়? উপদ্বীপ বা পেনিনসুলা। কেমন? ওকে, শোনো, আজকের ক্লাসটার কিন্তু একটা মাস্ট রিভিউ গ্রুপে দিতেই হবে। তোমরা তোমাদের সবার ক্লাসের রিভিউ দিছো, আমার ক্লাসের রিভিউটা না দিলে কেমন না? তো তোমরা আমার একটা ছবি তুলে রাখো, এই যে ম্যাপ আঁকছি উপর পিছনে ইন্ডিয়ার ম্যাপ, তো একটা ছবি তুলে রাখো। তোমরা মাস্ট এই ক্লাসের একটা রিভিউ দিবে। আমি জানি ক্লাসটা খুবই কঠিন, কিন্তু যখন আমরা পুরোপুরি সিলেবাস নিয়ে পড়বো, প্রতিটা টপিকের আলাদা আলাদা ক্লাস করব, আজকে যারা ক্লাসটা করলাম তাদের কাছে তো ওইসব ক্লাস পান্তা ভাত লাগবে। কারণ আজকে আমরা পুরা চ্যাপ্টার দেখতে পাচ্ছি একটা ক্লাসে, আর ওইখানে আমরা পুরা টপিক দেখবো একটা ক্লাসে। তো খুবই ইজি হবে, তাই না? যেমন ইকরা বলছে আরব উপদ্বীপ। দেখো সৌদি আরব বা আরব উপদ্বীপের গঠন অনেকটা এমন, এবং এই পাশটা ল্যান্ডের সাথে কানেক্টেড, এই 3টা পাশ মনে করো সমুদ্রের সাথে কানেক্টেড। এই জন্য এইটাকে মনে করো বলা হয়, এইটাকে বলা হয় মনে করো আরব উপদ্বীপ। ওকে, কোর্সের ক্লাস দ্রুতই শুরু হবে। মাস্টার বুক তৈরি করছি, মাস্টার বুক দ্রুত পেয়ে যাবে। তাসপিয়া মালভূমি রিভিউ দিলে গিফট দিবেন? না আপু, গিফট দিব না, ভালো মতো পড়ানোর চেষ্টা করব। মালভূমিটা তো আমরা অনেক পিছনে ফেলে আসছি। মালভূমিটা হচ্ছে ধরো একটা সমতলের উপর উঁচু একটা সমতল ভূমি থাকলে ওইটা মালভূমি। ধরো তোমার বাসা তো সমতল ভূমি, তোমার বাসার উপর টেবিল একটা উঁচু জিনিস, এবং সেটা হচ্ছে একটা সমতল ভূমি, এবং সেটাকে আমরা মালভূমি হিসেবে উল্লেখ করতে পারি। পেইড ক্লাসগুলো আমরা অক্টোবর মাস থেকে সম্ভবত শুরু করে ফেলবো। হ্যাঁ, অক্টোবর মাস থেকে সম্ভবত শুরু করে ফেলবো। ওকে, পোস্ট দিতে বলছে আমাকে। পোস্ট দিছি। ওকে, ক্লাস আর বেশিক্ষণ হবে না, 15-20 মিনিট আমরা ক্লাস নিব। এরপর ধরো সমভূমি। সমভূমি বিভিন্ন রকমের হইতে পারে। আজকে সবগুলা পড়লে আর কি পড়বো, পোস্ট অ্যাপ্রুভ করব, কোনো সমস্যা না, আমি নিজে অ্যাপ্রুভ করব আজকে পোস্ট। তোমরা যারা যারা পোস্ট দিবা, আমি আজকে নিজে তোমাদের পোস্ট অ্যাপ্রুভ করবা, আমার নিয়ে পোস্ট দিবা, আমি নিজে অ্যাপ্রুভ করব। নিজের একটা ইয়ের ব্যাপার আছে না, পাবলিসিটির ব্যাপার আছে না। আমি তোমাদের মুন্নি বলছে, তমা বলছে, নাবিলা বলছে, আরাব বলছে, সবার পোস্ট অ্যাপ্রুভ করব। তো এখান থেকে আমরা সব পড়বো না, এখান থেকে আমরা বাংলাদেশের ইম্পর্টেন্ট কিছু মালভূমি সম্পর্কে পড়ি। দেখো সমভূমি সম্পর্কে একটু পড়ি। দেখো দেখো বাংলাদেশের এই অংশটাতে রয়েছে হিমালয় পর্বতমালা, আর হিমালয় পর্বতমালা থেকে অনেক নদী কিন্তু এই অংশে নেমে এসেছে। এই নদীগুলো তো বিভিন্ন ক্ষয়িত পদার্থ নিয়ে এই উত্তরবঙ্গে প্রবেশ করে, এবং এই ক্ষয়িত পদার্থগুলা জমাট বেঁধে বেঁধে এক ধরনের সমভূমি তৈরি করে, যে সমভূমিটাকে বলা হয় পলল পাখা। ধরো এইটা একটা দুইটা পাহাড়, এখান থেকে নদীগুলো যখন এরকম নেমে আসে, নদীগুলো নেমে আসার পর এইখানে একটা পাখার মতো একটা সমভূমি গঠন করে, যে সমভূমিটাকে বলা হয়, যে সমভূমিটাকে সেপ্টেম্বর
একটু শুনছিলাম, আচ্ছা মেবি সেপ্টেম্বর, ওকে মেবি সেপ্টেম্বর, আই এম নট শিওর, এটা বলা উচিত হইল না। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে রেগুলার ক্লাস মনে সম্ভবত হবে, আমি এটা জানাবো, আজকে গ্রুপে জানাবো। ওকে, ম্যাপটা কেমন আঁকছে একটু বলো তো, ম্যাপটা কেমন আঁকা হয়েছে? এটাও কিন্তু তোমরা একটা ছবি তুলতে পারো আমার, হ্যাঁ, ম্যাপটা কেমন আঁকা হয়েছে। তো এইরকম বিভিন্ন নদী নেমে এসে পাখার মতো যে ভূমি গঠন করে সেইটাকে মনে করো পলল পাখা বলা হয় বা পলল কোণ বলা হয়। ওকে, তো এরকম আমরা বাংলাদেশে দেখতে পারি, বাংলাদেশের উত্তরবঙ্গ বিশেষ করে তিস্তা এরিয়া, রংপুর এরিয়ার এই জোনটাতে মনে করো পলল পাখা বা পলল কোণ তৈরি করা হয়। দেখো এরপর একটা আছে, সেটা হচ্ছে প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়। হ্যাঁ দেখো, ধরো এইটা একটা নদী, নদীর এখানে পানি এবং বর্ষাকাল আসলো এবং নদীর এই পানি দুই পাশে চলে গেল, বন্যা তৈরি করলো। এবং এই নদীর পানি কিন্তু একলা যাবেন না, বিভিন্ন পদার্থ, কাদা, নুড়ি, মাটি, স্যান্ড, সিল্ট, ক্লে, এগুলা নিয়ে নদীর দুই পাশে প্লাবিত হবে। এবং তখন কি হবে, এই কাদা, সিল্ট, ক্লে গুলো কিন্তু এখানে আস্তে আস্তে জমাট হতে থাকবে। সবচেয়ে ভারী পদার্থগুলো এখানে জমা হবে, সবচেয়ে ভারী পদার্থগুলো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই যে ন্যাচারাল লেভি এইখানে জমা হবে। আর হালকা পদার্থগুলো যেমন একদম ক্লে জাতীয় পদার্থগুলো এই নিচে জমা হবে এবং আস্তে আস্তে এই অংশটা কিন্তু উঁচু হতে শুরু করবে। এই উঁচু অংশটাকে আমরা বলি প্লাবন ভূমি। এই যেমন এই প্লাবন ভূমিটাতে মনে করো সবচেয়ে সূক্ষ্ম কণাগুলো জমা হয় জন্য এখানে কিন্তু মনে করো ফসল অনেক ভালো হয়। আর সবচেয়ে ভারী কণাগুলা এইটাকে বলা হচ্ছে ন্যাচারাল লেভি কিংবা বাঁধ, প্রাকৃতিক বাঁধ। এই প্রাকৃতিক বাঁধে, এই ন্যাচারাল লেভি বা প্রাকৃতিক বাঁধে ভারী কণাগুলো জমা হয়। তো আমাকে একটু এখান থেকে বলো যে এখানে আমরা দুইটা বাড়ি দেখতে পারতেছি। ধরো এই বাড়িটার নাম আমি দিলাম এ, এই বাড়িটার নাম আমি দিলাম বি। বলতো কে ঠিক জায়গায় বাড়িটা তৈরি করছে? আজকে এরকম ম্যাপ আঁকা না, আস্তে আস্তে শিখাবো, কেমন আস্তে আস্তে শিখাবো। আজকে তো একটু কঠিন অধ্যায় নিয়ে আলোচনা। হ্যাঁ, বাংলাদেশ একটা প্লাবন সমভূমি না, এটা পুরোপুরি ঠিক না, বাংলাদেশের কিছু অংশ প্লাবন সমভূমি। বলো এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে কে ঠিক জায়গায় বাড়িটা তৈরি করছে? এ আর বি এর মধ্যে কে ঠিক জায়গায় বাড়িটা তৈরি করছে? আমাকে একটু জানাও, এ আর বি এর মধ্যে কে ঠিক জায়গায় বাড়িটা তৈরি করছে বলো দেখি। বাংলাদেশ ভাটির দেশ কেন? দুইটা শব্দ আছে, উজান বা ভাটি। উজান, দেখো উজান জিনিসটা কি, যারা উপরে পাহাড়ি অঞ্চলে তারা হচ্ছে উজান। আর নদী নিচে নেমে এসে আস্তে আস্তে যখন নিচে নামে নদী, তখন যে অঞ্চলটা প্রবেশ করে সেটাকে বলে ভাটি অঞ্চল, অর্থাৎ নিচু অঞ্চল। প্রত্যেকে বলতেছে বি। এখন দেখাই, এটা ধরো এটা তো নদী, এটা প্লাবন সমভূমি, এটাকে আমি বলছি ন্যাচারাল লেভি বা প্রাকৃতিক বাঁধ, তাই না? আর এটা প্লাবন সমভূমি। মুন্নি আর উর্বা বলছে এ না, রংপুর দিনাজপুর প্লাবন সমভূমি না, পুরোপুরি না, পুরোপুরি না। এ আর বি এর মধ্যে গন্ডগোল। এখন দেখো, ধরো এরকম মেঘ আসলো, মেঘ এসে এরকম বৃষ্টি হইল, এ বাড়িটা করছে প্রাকৃতিক বাঁধের উপর, বি বাড়িটা করছে প্লাবন সমভূমিতে। হ্যাঁ ওকে, এরপর বন্যা তৈরি হইল। এখন দেখো তো কার বাড়ি করার প্ল্যান ঠিক আছে? না আজকে কুইজ হবে না কোনো, তুমি আমাকে যে কুইজ, এই টাইপের কুইজ বলো, কার বাড়ি করার প্ল্যানটা ঠিক আছে? এখন দেখো, যারা প্লাবন সমভূমিতে বাড়ি করছে তারা কিন্তু পারফেক্টলি বাড়িটা করছে এবং এটা বন্যায় ডুবছে না। কারণ যখনই বন্যা তৈরি হচ্ছে, ভারী কণাগুলো এই প্লাবন সমভূমিতে আগেই পড়ে এই পাশটাকে উঁচু করে ফেলছে। আর এই অংশটা তো প্রাকৃতিক বাঁধের চেয়ে নিচে আছে, যার জন্য এই অংশটা আগেই ডুবে যাবে। কেমন?
এই জন্য এই অংশটাকে আমরা বলতে পারি যে এই অংশটা কিন্তু ঠিক না। ওকে, একটু দাঁড়াও। ওকে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে, সরি 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 সরি। ওকে, তাইলে তোমরা বুঝতেই পারছো যে কোন অংশটা তাইলে ঠিক, তাহলে বি ভুল, এ হচ্ছে রাইট। যারা যারা বি বলছো তারা কিন্তু ভুল বলছো। এ হচ্ছে রাইট পজিশন বাড়ি তৈরি করার জন্য। এরপর বদ্বীপ সমভূমি নিয়ে একটু বলি। বদ্বীপ সমভূমি কি? ধরো নদী যখন পাহাড় থেকে নিচে নেমে আসে তখন নদীর অ্যাকচুয়ালি শক্তি কমে যায় এবং নদী পুরো পাহাড় থেকে যে ম্যাটেরিয়ালস কালেক্ট করে নিয়ে আসছিল, ছোট ছোট বালি, কাদা, পাথর, এই সবগুলো নদী যখন সমুদ্রে পড়ে তার আগে নিক্ষেপ করে, নিচে পতিত করে, আর শক্তি থাকে না। এই বিধায় যে ভূমিটা তৈরি হয় সেইটাকে বদ্বীপ অঞ্চল বলে। হ্যাঁ, যে ভূমিটা তৈরি হয় সেটাকে বলে বদ্বীপ অঞ্চল। তাহলে এই যে দেখো বাংলাদেশে যখন নদী এইরকম বিভিন্ন পাহাড়, বিভিন্ন নদী মাটি, কাদা মাটি নিয়ে চলে আসছে এবং যখনই সমুদ্রে পতিত হইছে তখন বিভিন্ন জায়গায় ধরো ওরকম বন্যা হয়ে বা বিভিন্ন ভাবে তার সঞ্চিত পদার্থ বা ক্যারিং যে লোড গুলো রয়েছে এই জিনিসগুলো ডাম্প করে একটা গঠন করেছে, একটা ভূমি গঠন করেছে। এই ভূমিটাকে বলে বদ্বীপ সমভূমি। আই হোপ বুঝতে পারছো বদ্বীপ সমভূমি কি। এরপর আমরা বাংলাদেশের পাহাড়গুলো নিয়ে কথা বলি। বাংলাদেশে আসলে আমরা বিভিন্ন প্রজাতির পাহাড় মানে বিভিন্ন রকম পাহাড় দেখতে পারি। এর মাঝে বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, অর্থাৎ এগুলো টারশিয়ারি যুগের সময় গঠিত হয়েছিল। দুই নাম্বারটা হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপান, আর তিন নাম্বারটা হচ্ছে সাম্প্রতিক প্লাবনভূমি। তাইলে আমরা দেখতে পারি বাংলাদেশের ভূমিগুলো তিনটা সময় তৈরি হয়েছিল। হ্যাঁ, তিনটা সময় তৈরি হয়েছিল। একটা হচ্ছে টারশিয়ারি সময়ে, একটা প্লাইস্টোসিন সময়, একটা সাম্প্রতিক সময়। টারশিয়ারি সবচেয়ে পুরনো সময়, তার চেয়ে একটু নতুন প্লাইস্টোসিন, তার চেয়ে একটু নতুন সাম্প্রতিক প্লাবনভূমি। তো টারশিয়ারি যুগের পাহাড়গুলো আমরা দেখতে পারি সাধারণত সিলেট অঞ্চলে। সিলেট অঞ্চলের এই পাহাড়গুলোকে বলে টিলা। চট্টগ্রাম অঞ্চলে আমরা দেখতে পারি, আর একটা হচ্ছে ত্রিপুরা বা কুমিল্লা অঞ্চলে কিছু পাহাড় আমরা দেখতে পারি। তো এটাকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় অর্থাৎ সিলেট অংশের যে পাহাড়, আরেকটা আমরা ভাগ করতে পারি দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহ। এরপর একটা আছে তোমার মনে করো প্লাইস্টোসিন কালের সোপান। এইখান থেকে কারা কারা বরেন্দ্র ভূমি থেকে কারা কারা জয়েন করছো, মধুপুর গড় থেকে কারা কারা জয়েন করছো? বরেন্দ্র আমার সাথে, স্যার আপনার সাথে আমার কথা আছে, এভাবে না বলে কি কথা আমাকে বললো। হ্যাঁ, আর এখনই খুব সিরিয়াস হওয়া লাগবে না, তোমরা তো খুবই সিরিয়াস। একটু লেস সিরিয়াস থাকো কিন্তু সিনসিয়ার থাকো, মনোযোগী হও, তাহলেই হবে। হ্যাঁ, বলো বরেন্দ্র ভূমি থেকে কারা কারা জয়েন করছো?
ইয়েস, বাংলাদেশের পাহাড়গুলো টারশিয়ারি সময়ে গঠিত হয়। ইয়েস, এসএসসি তে পড়ছো তোমরা। ওকে, তো বরেন্দ্র ভূমিটা, যারা সায়েন্স থেকে আসছো আর্টসে তাদের কাছে জিনিসগুলো নতুন আই নো, কিন্তু যখন আমরা পূর্ণাঙ্গ ক্লাসটা আরম্ভ করব তখন তাদের কোনো সমস্যা হবে না, তারা পুরোপুরি জানতে পারবে কিভাবে কি করতে হবে। একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, মধুপুর, লালমাই পাহাড়। বরেন্দ্র ভূমি কোনটা? আমাদের এই যে রাজশাহী অঞ্চল, নওগাঁ অঞ্চল, এটা হচ্ছে বরেন্দ্র ভূমি। আর এছাড়া আমাদের যে অঞ্চলগুলো রয়েছে, ময়মনসিংহ অঞ্চল, গাজীপুর অঞ্চল, টাঙ্গাইল অঞ্চল, এগুলোকে আমরা মধুপুর অঞ্চল হিসেবে বলে থাকি। তাহলে বরেন্দ্র ভূমিটা আমরা কি দেখতে পাচ্ছি? টাঙ্গাইল অঞ্চল, গাজীপুর অঞ্চল এবং ময়মনসিংহ। বরেন্দ্র ভূমিটা আমরা রাজশাহী, নওগাঁ অঞ্চল, বগুড়া অঞ্চল, আর মধুপুর অঞ্চলটা আমরা দেখতে পারি টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর অঞ্চল। আরেকটা অঞ্চল আছে লালমাই পাহাড়ে। লালমাই পাহাড়টা প্লাইস্টোসিন কালে গঠিত হয়েছিল, যার জন্য বাংলাদেশের সব পাহাড়গুলো টারশিয়ারি সময়ে পড়লেও লালমাই পাহাড়কে আমরা দেখতে পারি প্লাইস্টোসিন কালে গঠিত হয়েছিল। আর এই প্লাইস্টোসিন কালটা কিন্তু বরফে আচ্ছাদিত ছিল, পুরা পৃথিবী কিন্তু তখন বরফে আচ্ছাদিত ছিল। ওকে, তো প্লাইস্টোসিন কালে তো আমরা পড়লামই। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা বরেন্দ্র ভূমি, করতোয়া এবং মহানন্দা নদীর দ্বারা বেষ্টিত। এবং এই রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুরের কিছু অঞ্চল, এই অঞ্চলটা নিয়ে অ্যাকচুয়ালি বরেন্দ্র ভূমি গঠিত। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছ, মধুপুর ভাওয়াল অঞ্চল, এই যে মাঝের অঞ্চলটা মধুপুর ভাওয়ালগড়, এইটা কোন অংশ? এইটা মনে করো ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকার কিছু অংশ নিয়ে এই মধুপুর আর ভাওয়ালগড়টা গঠিত। হ্যাঁ, জিওগ্রাফিতে অনেক ড্রয়িং করার লাগে অ্যাকচুয়ালি। ওকে, আর লালমাই পাহাড়টা কুমিল্লা শহরে অবস্থিত। কুমিল্লা থেকে অনেকেই হয়তো দেখতেছো, লালমাই পাহাড়টা কুমিল্লা শহরে অবস্থিত। এই যে লাল রঙের মাটি, ইভেন বগুড়া থেকে যারা দেখতে পাচ্ছ তারাও কিন্তু দেখবা বগুড়া, গাজীপুর এই অঞ্চলের মাটিও কিন্তু অনেকটা লাল এবং হলদেটে মাটি, তাই না? বলো। ওকে, আর সাম্প্রতিক প্লাবন ভূমি, এই যে যেটা আরাফ বললো সাম্প্রতিক প্লাবন ভূমি, এইটাকে বাংলাদেশে আরো ভাগে ভাগ করা যায়। ত্রিপুরা, সিলেট, পিডমন্ট, গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলা সবগুলা নিয়ে আমরা আমাদের ক্লাসে বিস্তারিত আলাপ করব। পৃথিবী যদি আগে বরফ দিয়ে ঢাকা ছিল, তাহলে পৃথিবীর বরফ এখন এত কমে গেল কেন? কেননা পৃথিবীতে বিভিন্ন সময় জলবায়ু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই বিভিন্ন সময় জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ইগুলো মনে করো বরফগুলো গলে সমুদ্রের পানিতে পরিণত হয়েছে। স্যার ড্রয়িং এখানে কিন্তু শিখাবো, হ্যাঁ, কিন্তু এই যে আমি যেগুলো ড্রয়িং করলাম না আজকে, এগুলো তোমাদের খাতায় নোট করতে হবে। তোমরা আমাকে বলো তো কে কে আমার সাথে ড্রয়িং গুলা করছো, বলো। তো এইটা পুরোপুরি বাংলাদেশের ম্যাপ। আমরা এখানে মোটামুটি ভূপ্রকৃতি আলাপ করলাম এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশের ম্যাপটা আঁকা শিখবো। তোমরা আমাকে বলো কে কে, আমিও তো আজকে ম্যাপ আঁকলাম, কে কে আমার সাথে একটা ম্যাপ আঁকছো? তোমাদের নোটে কে কে ম্যাপ আঁকছো? কেউ কি আঁকছো ম্যাপ? না, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য না, পুরোপুরি মিন, এটাকে বলে মিলানকোভিচ সাইকেল। একটু কঠিন বিষয়, এটা নিয়ে অন্যদিন আলাপ করবো। তোমরা বলো তো, এই যে আমি আজকে বিভিন্ন পর্বতের চিত্র আঁকলাম, তোমরা কে কে চিত্রগুলো আঁকছো? যদি কেউ না এঁকে থাকো, না গ্লোবাল ওয়ার্মিং এর জন্য না, কেন? এটা প্লাইস্টোসিন যুগের বরফ গলছে আজকে থেকে 25 লক্ষ বছর আগে, তখন কি ইন্ডাস্ট্রি ছিল গ্লোবাল ওয়ার্মিং বাড়বে? তোমরা আমাকে বলো তো। আচ্ছা, এনিওয়ে, বলো কে কে আমার সাথে সাথে আঁকছো? আমি একটা করছি, আমি আঁকছি ভাইয়া, ভেরি গুড। নাবিলা, করি নাই, তবে পারবো এগুলো আর্ট করতে। না মায়া, এগুলা প্র্যাকটিস করতে হবে, পারবো বলে কিছু নাই, পারবো বলে এখন করব না এটা কিছুই নাই। বিশ্বাস করো, আমাদের উপর একটু বিশ্বাস রাখো। আঁকি নাই আজকে, খালি বুঝলাম, কিন্তু আঁকতে হবে। কিন্তু না আঁকলে পরবর্তীতে দেখবা প্র্যাকটিস করা হবে না। এই যে সময়টুকু যে দিচ্ছ, এই সময়টুকু পূর্ণাঙ্গ ভাবে দিবা, কেমন? ওকে, জানি আমি বেশিরভাগই করে নাই, 90%ই করে নাই, কিন্তু পরের যখন আমরা মেইন ক্লাসগুলো নিব তখন থেকে কিন্তু আমাদের ম্যাপগুলো আঁকতে হবে, কেমন? ওকে, তো আজকে এ পর্যন্তই থাক।
তো তোমরা ক্লাসের রিভিউ দিয়ে নিও। খুবই কঠিন একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু এই অধ্যায়টাকে আমরা 5টা ক্লাসে ভাগ করছি। মানে এরকম আমরা 5 দিন এই ছোট ছোট জিনিসগুলোই বুঝাবো। তো আরো ডিটেইলে বুঝাবো, আরো বেশি করে বুঝাবো। সেই 5 দিন আমরা পুরোপুরি জানতে পারবো এই অধ্যায়টা নিয়ে। তো চিন্তা করার কোনো কারণ নেই, আমরা খুবই দ্রুত আমাদের ক্লাস শুরু করছি। তো আজকে এ পর্যন্তই থাকুক। তোমরা অবশ্যই ক্লাসের রিভিউটা দিবে এবং তোমাদের বন্ধুদের বলবে আমাদের ইকোনমিক্স জিওগ্রাফি কোর্সে ভর্তি হয়ে যেতে। হ্যাঁ ভাইয়া, এখন আর রাখতে ভালো লাগে না, বরফ গলার কারণে পৃথিবী, হ্যাঁ পানির নিচে চলে গিয়েছিল। আমি তো এই যে মাইশা যে কথাটা বললো না, বরফ গলার কারণে পানির নিচে চলে গিয়েছিল, আমি তো এটার সাথে অনেকটা নূহ আলাইহিস সালামের সময়কার বরফ গলার তুলনা করি অনেকটা। এনিওয়ে, সেগুলো নিয়ে পরে আরেকদিন আলাপ করব ইনশাল্লাহ। পরের দিন থেকে অবশ্যই আমি যা আঁকবো, যে ম্যাপ আঁকবো, যে ডায়াগ্রাম আঁকবো, সবকিছু তোমাদের আঁকতে হবে খাতায়। তোমরা আমাকে কথা দিবা সবকিছু আঁকবা, তাইলেই আমরা প্রপারলি ক্লাসটা করতে পারবো। তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা পুরো ক্লাস নিয়ে হাজির হব। এরকম নানা ম্যাপ আঁকা শিখবো, তিস্তা ফ্যান, বারিং ট্র্যাক্ট, ব্রহ্মপুত্র যমুনা ফ্লাড প্লেন, সিলেট ডিপ্রেশন, টাইডাল ডেল্টা, গ্যাঙ্গেস ডেল্টা, কোস্টাল প্লেন, সবগুলো নিয়ে আমরা জানতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমি আল রাব্বি সিনাস এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।